হরেক রকমের ফুলে সাজানো বাসর ঘরে বসে বসে চোখের পানি ফেলছে নীল। অপর পাশের সোফায় বসে গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে আছে তার সদ্য বিবাহিত স্ত্রী কণ্ঠ। বাসর ঘরে বসে নতুন বউ কাঁদলে তা মানা যায়, কিন্তু বাসর ঘরে বসে যদি কোনো বর কান্না করে তাহলে কি তা মানা যায়? এর চাইতে উদ্ভট ঘটনা পৃথিবীতে দুটো আছে বলে মনে হয় না। নীলের কান্নায় কণ্ঠ প্রচন্ড বিরক্ত হচ্ছে। সে বুঝতে পারছে না এত কান্নার কি আছে, বিয়েই তো হয়েছে, অন্য কিছু তো আর না। কণ্ঠ কোনো কথা না বলে চরম বিরক্তিকর সহিত উঠে ওয়াশরুমে চলে যায়। নীল একবার আর চোখে কণ্ঠের যাওয়ার দিকে তাকালো। কণ্ঠকে দেখলেই নীলের কান্না উপচে পড়ছে। এই ছিল তার কপালে? সে তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, তাহলে এটা কেন হলো তার সাথে? কেন হলো এমন? এর থেকে তো ভালো ছিল সে সারা জীবন চিরকুমার থেকে যেত। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে কণ্ঠ। কণ্ঠ একবার নীলের দিকে তাকালো। সে এখনো কান্নায় মগ্ন। এনাফ নীল, আর কত কাঁদবি? এমন ভাব করছিস যেন কেউ তোরে রেপ করছে। ছি, এগুলো কেমন ভাষা? নাক ছিটকে বলল নীল। তোর এই ফ্যাচ ফ্যাচানো দেখে এর চেয়ে ভালো কিছু আমার মুখে আসছে না, বিশ্বাস কর। এমন উদ্ভট আচরণ কেন করছিস তুই? তুই আমার কষ্ট কি বুঝবি? তোর গলায় তো আর সাক্ষাৎ শাকচুনি বউ জোটেনি। কি বললি তুই? চিবিয়ে চিবিয়ে কথাটা বলল কণ্ঠ। কণ্ঠর এমন রাগী কণ্ঠ শুনে নীলের খেয়াল হলো সে কি বলছে। নীল জিহ্বায় কামড় দিয়ে অসহায় দৃষ্টিতে তাকালো কণ্ঠের দিকে। কণ্ঠ তারই দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। নীল কয়েকটা শুকনো ঢোক গিলল। বিশ্বাস কর নীল, তুই যদি আমার স্বামী না হতিস এই মুহূর্তে তোর ঘাড় আমি মটকাতাম। এই জন্যই তো তোকে শাকচুনি বলি। কথাটা আস্তে বলায় কণ্ঠ ঠিকভাবে তা শুনতে পায়নি। কি বিড়বিড় করছিস? জোরে বল যা বলার। না না, কিছু না, কিছু বলছি না আমি। কণ্ঠ আর কোনো কথা বাড়ালো না। সে এমনিতেই প্রচুর ক্লান্ত। সারাদিনে অনেক ধকল গিয়েছে তার উপর দিয়ে। আজ সকালেও সে স্বাধীন একজন মানুষ ছিল, মুক্ত পাখির মতো উড়ে বেরিয়েছে সে। কিন্তু এখন সে একজনের স্ত্রী, একটা ভদ্রবাড়ির বউ। সে যদি জানতো নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের দাওয়াতে বরযাত্রী হিসেবে গিয়ে বিয়ের কোণে হয়ে যেতে হবে, তাও আবার নীলের মতো বলদ মার্কা একটা ছেলের, তাহলে সে জীবনেও কি বিয়েতে যেত? না, একদম যেত না সে। কণ্ঠ খুব শখ করে সেজেগুজে নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল, আর সেই শখটাই তার কাল হয়ে দাঁড়িয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল কণ্ঠ। কণ্ঠকে বিছানায় শুতে দেখে এক লাফে দাঁড়িয়ে গেল নীল। কণ্ঠ নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বানর হলি কবে থেকে তুই? মানে? লাফাচ্ছিস কেন এমন ভাবে? দেখছিস না আমি ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। ঘুমাবি ভালো কথা, এখানে খাটের উপর কেন? আমার জানা মতে মানুষ খাটের উপরেই ঘুমায়, খাটের তলায় না। নীল চোখ মুখ কুঁচকালো। ঠিক এই কারণেই মেয়েটাকে তার পছন্দ নয়। এই মেয়ে কখনোই সোজাভাবে কথা বলতে পারে না। সোজাভাবে কথা বলা এই মেয়ের ধাতে নেই। তুই খাটে ঘুমাবি না একদম। তো কি তোর ঘাড়ে ঘুমাবো? নীল কণ্ঠের দিকে কেমন করে তাকালো। আচ্ছা বল, আমি কেন খাটে ঘুমাতে পারবো না? কারণ এটা আমার খাট। ও আচ্ছা ঠিক আছে, আমি আব্বুকে বলে দেবো কাল একটা খাট পাঠিয়ে দিতে। এখন অনেক রাত হয়ে গিয়েছে, এখন সম্ভব না। জানিসই তো আব্বু অসুস্থ, আজকে ঘুমোতে দে। তুই খাটে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? এবার যেন কণ্ঠের রাগ হলো। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কণ্ঠ উত্তর দিল, মানুষ যেহেতু খাটে ঘুমায় সেহেতু তোরও খাটে ঘুমানোর কথা। অসম্ভব, আমি জীবনও তোর সাথে এক খাটে ঘুমাতে পারবো না। এক প্রকার চেঁচিয়ে কথাটা বলল নীল। একে তো এই আনএক্সপেক্টেড বিয়ে, তার উপর নীলের ফালতু বকর বকর মিলিয়ে কণ্ঠের মেজাজ এখন জ্বলন্ত আগ্নেয়গিরি। কেন রে, আমার সাথে এক খাটে ঘুমোলে কি সমস্যা তোর? আমার গায়ে কি কোনো ছোঁয়াচে রোগ আছে যে তা তোর মোমের মতো শরীরে অ্যাটাক করবে? নাকি আমি কোনো বখাটে যে তোর মতো অবলা পুরুষকে একা পেয়ে তোর সুযোগ নেব, তোর সতীত্ব হরণ করব? কণ্ঠের এমন কথায় নীলের যেন কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। নীল কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মিনমিন করে বলল, আচ্ছা ঠিক আছে, ঘুমা তুই। গুড বয়। আর শোন, ঘুমের সময় আমি সাউন্ড একদম পছন্দ করি না। যদি তোর ভ্যা ভ্যা একটা শব্দ আমি পাই তাহলে তোর এমন অবস্থা করব সারা জীবনে আর মুখ দিয়ে শব্দ করার মতো কোনো অবস্থায় থাকবি না। নীল এমনিতেই কণ্ঠকে কিছুটা ভয় পায়, আর এখন কণ্ঠের এমন হুমকি শুনে নীল ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে রইল। ক্লান্ত থাকায় অল্প সময়ের মধ্যে কণ্ঠ ঘুমিয়ে যায়। নীল কণ্ঠের দিকে মুখ গোমড়া করে তাকিয়ে আছে। নিজের ভবিষ্যৎ নিয়ে তার এখন ভীষণ চিন্তা হচ্ছে। বাবা এটা আমার সাথে কিভাবে করতে পারলো? কোণে পালিয়ে গিয়েছে বলে কি তিনি এমন একটা ধানি লঙ্কা টাইপ মেয়ের সাথে আমার বিয়ে দিবে? আর ওই মেয়েকেও বলি, বিয়ে যখন করবি না তখন রাজি কেন হয়েছিলি? ধান্দাবাজ মেয়ে মানুষ কোথাকার। কিন্তু ওই মেয়ের কথাবার্তায় তো কোনোদিন মনে হয়নি যে ওই মেয়ের অন্য জায়গায় চক্কর আছে। ফোনে কত মিষ্টি মিষ্টি কথা বলতো, মনে হতো সে রসগোল্লার চাইতেও কয়েকগুণ বেশি মিষ্টি। কিন্তু বিয়ের দিন কি করলো?
পালিয়ে গেল। শিওর অন্য জায়গায় চক্কর আছে। যদি না থাকে তাহলে পালালো কেন? আমাকে কি পছন্দ নয় তার? আরে কিভাবে আমাকে অপছন্দ করবে সে? আমি কি দেখতে খারাপ নাকি তাহলে? আরে তাহলে যাই হোক না কেন, ওই মেয়েকে যদি পাই একবার আচ্ছা করে বকে দিব। বেয়াদব মেয়ে মানুষ। ওর চক্করে আমার জীবনে এই শাকচুনি পার্মানেন্টলি জুড়ে গেছে। এখন আমার কি হবে? এই মেয়ে তো আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। কোন কুক্ষণে যে এই মেয়ে আমার কপালে এসে জুটেছিল। হাবিজাবি ভাবনার মাঝে নীল ডুব দিল অতীতে, যেদিন কণ্ঠের সাথে তার প্রথম দেখা হয়েছিল। ওই দিনকে নীল নিজের জীবনের অভিশপ্ত দিন হিসেবে মনে রেখেছে। নীল তখন অষ্টম শ্রেণীর ছাত্র। বাবার ট্রান্সফারের কারণে তারা সে বছর সিলেট থেকে ঢাকায় শিফট হয়েছিল। সেদিন ছিল স্কুলে নীলের প্রথম দিন। নীল বরাবরই শান্ত স্বভাবের ছেলে। স্কুলে নতুন হয় সেদিন তাকে স্কুলের সিনিয়র স্টুডেন্টরা আটকে ছিল। নীলকে কোনো বড় আপুকে প্রেম নিবেদন করার টাস্ক দেওয়া হয়েছিল। নীল রাজি হলো না, যার দরুন তাকে বলা হলো মাঠে সবার সামনে কানে ধরে উঠবস করতে। নীল এতেও রাজি হলো না, আর ওইদিকে বদমাস সিনিয়রগুলো তাকে ছাড় দেবার নয়। অবশেষে নীল পরাজিত হলো ওদের কাছে। চোখে এক সমুদ্র অশ্রু নিয়ে সে কানে ধরে উঠবস করার প্রস্তুতি নিল। যখনই সে বসতে যাবে তখন পেছন থেকে একটা মেয়ের ভরাট কণ্ঠ ভেসে আসলো। কি হচ্ছে এখানে? নীল তাকিয়ে দেখলো নীল রঙের স্কুল ড্রেসে পরিহিত দুই বিনুনি করা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির হাতে ছোটখাটো চিকন একটা লাঠি। মেয়েটাকে দেখে বদমাস সিনিয়রগুলো কেমন ঘাবড়ে গেল। দেখো কণ্ঠ, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি যাও এখান থেকে। অবশ্যই যাব, তবে এই বলদকে সাথে করে নিয়ে যাব। নীল বেশ বুঝতে পেরেছিল কণ্ঠ নামের তেজি মেয়েটা তাকেই বদলোক বলে সম্বোধন করেছে। এতে নীল যেন কিছুটা অপমানিত হলো। দেখো কণ্ঠ, এটা আমাদের ব্যাপার, তুমি যাও। আচ্ছা এই বলদ, চলো। নীলকে উদ্দেশ্য করে কথাটা বলল কণ্ঠ। ও কেন যাবে? ওর কাজ আছে এখানে। আচ্ছা তা কি কাজ আছে শুনি। আমাদের ব্যাপারে তুমি সবসময় নাক কেন গলাতে আসো? আমার স্কুলে আমার চোখের সামনে যখন কেউ অনৈতিক কাজ করে, কাউকে বিরক্ত করে, তাহলে আমি কিভাবে চুপ করে থাকি বলো তো সামি ভাইয়া? জানো তো আমি আবার একটু মাদার তৃষা টাইপ মানুষ। বলি ডান চোখে একটা টিপ্পনি কাটলো কণ্ঠ। শোনো সামি ভাইয়া, আমি তোমাকে শেষবারের মতো বলছি ভালো হয়ে যাও, নয়তো আমি যেটা করব সেটা তোমার একদম ভালো লাগবে না। তাই আবারও বলছি ভালো হয়ে যাও। ভালো হতে পয়সা লাগে না, বুঝলে? এবার নীলের দিকে তাকিয়ে বলল, এই বলদ, আসো আমার সাথে। নীল কোনো কথা না বলে কণ্ঠের সাথে চলল। এখানে দাঁড়িয়ে থাকা তার জন্য সুখকর নয় তা সে বুঝে গেছে। আগে আগে হাঁটছে কণ্ঠ, আর তাকে ভদ্র ছেলের মতো অনুসরণ করছে নীল। নাম কি? কণ্ঠের আচমকা প্রশ্নে ঘাবড়ে যায় নীল। সে ঘামছে। কণ্ঠ শত বিরক্তি নিয়ে নীলের দিকে তাকিয়ে আছে। এমন ছেলে তার মোটেও পছন্দ নয়। ছেলে হয়ে জন্মেছিস, ভয় কেন পাবি? ভয় পাওয়া কি তোদের মানায় নাকি? আজব। আমি শুধু নাম বলতে বলেছি, কাউকে খুন করতে বলিনি যে তুমি এমন ঘাবড়ে যাচ্ছ। বিজি ম্যান। নীল স্বাভাবিক হতে পারলো না। কণ্ঠ এবার নরম স্বরে জিজ্ঞেস করলো, নাম কি তোমার চান্দু? নীল। নীল? হলুদ কেন নয়? কথাটা বলে কণ্ঠ পা থেকে মাথা অব্দি একবার নীলকে স্ক্যান করলো। কণ্ঠের এমন দৃষ্টিতে নীল আরো ঘাবড়ে গেল। তোমার নাম নীল না হয়ে লাল হলে ভালো হতো। দেখো তোমার মুখটা কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে। নীল কিছু বলল না। সে অবলা ছেলের মতো দাঁড়িয়ে রইল। আচ্ছা বাদ দাও, কোন ক্লাসে তুমি? ক্লাস 8। আরে আমিও তো সেম ক্লাস। আমি তোকে তুমি করে বলছি। উফ, আমিও না কত ফর্মালিটি করি। শোন চান্দু, আজ থেকে তুই আমার ফ্রেন্ড। যেন তেন ফ্রেন্ড নয়, আজ থেকে তুই আমার বেস্ট ফ্রেন্ড, বুঝেছিস? আমি আপনার বেস্ট ফ্রেন্ড কেন হতে যাব? আমি তো আপনাকে চিনিও না। কণ্ঠ মুখ বাঁকালো। ওই আপনি আপনি কি করছিস? আমি কি তোর খালা আম্মা লাগি নাকি? তুই করে বলবি। তুই ছাড়া অন্য কিছু বললেই মাইর, একেবারে কঠিন মাইর, মনে থাকবে। আর চিনিস না তো কি হয়েছে, আস্তে আস্তে চিনে যাবি, নো প্যারা। আর শোন, একদম আপনি আপনি করবি না বলে দিলাম। নীল ভয় পেল। সে মাথাটা হালকা উপর নিচ করে বোঝালো তার মনে থাকবে। সে এখন থেকে কণ্ঠকে তুই করেই সম্বোধন করবে। সেদিন থেকে কণ্ঠ আছে নীলের জীবনে। একসাথে স্কুল, কলেজ, অতঃপর ভার্সিটি নিয়ে আবার আরেক ঝামেলা হয়েছিল। নীল পড়ালেখায় ভালো ছিল। অন্যদিকে কণ্ঠ তার ছন্নছাড়া স্বভাবের জন্য সবসময় টেনে টুনে পাশ করত। স্বাভাবিকভাবেই নীলের পাবলিক ভার্সিটিতে হয়ে গেল, কিন্তু কণ্ঠের হয়নি। তাকে বেসরকারিতে ভর্তি হতে হয়েছিল। এখন কথা হলো, তার নীলকে ছাড়া চলবে কি করে? সে তো ম্যানেজ করে নিবে, কিন্তু নীল, ও তো মানুষের সাথে মিশতে পারে না। তাহলে আকাশ কুসুম চিন্তা করে কণ্ঠ নীলকে এক প্রকার বাধ্য করলো বেসরকারি ভার্সিটিতে ভর্তি হতে। ইতিহাসে নীলই মনে হয় একমাত্র ছাত্র যে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও বেসরকারি ভার্সিটিতে পড়াশোনা করছে।
সোফার সামনে থাকা টি টেবিলের সাথে বাড়ি খেয়ে নীল অতীত থেকে বেরিয়ে আসলো। সে একবার কণ্ঠের দিকে তাকালো। নিশ্চিন্তে ঘুমাচ্ছে মেয়েটা। ঘুমের মধ্যে কত শান্ত লাগছে দেখতে। এখন ওকে দেখে কেউ বলতে পারবে না জেগে থাকলে সে কত ভয়ানক হতে পারে। নীল কণ্ঠের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি মেরে শুয়ে পড়লো। শোয়ার সাথে সাথেই ঘুমের এসে হামলা করলো। সারাদিনে তো তার উপর দিয়েও কম ধকল যায়নি। দূর থেকে ভেসে আসা ফজর আজানের মধুর শব্দে ঘুম হালকা হয়ে এলো কণ্ঠে। আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। বার দুয়েক চোখ কষলে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকা নীলকে। নীলকে দেখতে অনেকটা বাচ্চার মতো লাগছে। নীলের স্বাভাবিক চরিত্র অনেকটা বাচ্চার মতোই। ও অনেক ইমোশনাল একটা ছেলে। ও জীবনটা তেমন একটা প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারে না। ওর কাছে নিজের পরিবার আর পরিবারের ইমোশনটাই আগে। ও নিজের পরিবারকে অনেক ভালোবাসে। তাই তো মায়ের এক কথায় নীরাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর নীরা পালিয়ে যাওয়ায় বাবার কথায় শত অনিচ্ছে সত্ত্বেও কণ্ঠকে সে বিয়ে করে। কণ্ঠ নীলের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে অজু করে এসে কণ্ঠ নীলকে ডাক দেয়। স্বামী, ওগো স্বামী, উঠুন। ফজরের আজান দিয়ে দিয়েছে, উঠুন এবার। নামাজ পড়তে হবে তো নাকি? উঠুন উঠুন। কারো এমন আহ্লাদি ডাকে নীল ঘুমের ঘোরে ঠোঁট বাঁকিয়ে হাসলো। নীলকে ঘুমের মধ্যে হাসতে দেখে ভ্রু কুঞ্চিত হলো কণ্ঠের। এই বলো, না হেসে ওঠ বলছি। তোর জন্য নামাজের সময় বসে নেই, ওঠ বলছি। কণ্ঠের ধমকে ধরফর করে উঠে বসে নীল। চোখের সামনে কণ্ঠকে দেখতে পায় ঘাবড়ে যায়। তো তুই আমার রুমে কি করছিস? লে, ছেলে বলে কি? আরে গাধা, বিয়ে তোর সাথে হয়েছে তো তোর রুমেই থাকবো, নাকি তোর ভাইয়ের রুমে থাকার কথা, ইডিয়েট। নীল কিছুক্ষণ থম মেরে বসে রইল। আস্তে আস্তে তার কালকের সব ঘটনা মনে পড়লো। যখন মনে পড়লো এখন কণ্ঠ তার বউ, তখনই যেন তার আবার কান্না পেয়ে গেল। একদম কাঁদবি না বলে দিলাম আমি। এই, তুই কি ছেলে বলতো? কথায় কথায় কোন ছেলে এত কান্না করে? এই নাকি আমার জামাই? ছি, আমি মানুষের সামনে মুখ দেখাবো কি করে? মান সম্মান কিচ্ছু থাকলো না আমার। নীল হাবলার মতন তাকিয়ে আছে কণ্ঠের দিকে। নীলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কণ্ঠ নীলের পেশিবহুল বাহুতে জোরে একটা চিমটি কাটলো। আউচ, কি করলি এটা? চিমটি কাটলাম তোকে। নীল হাত ঘষতে ঘষতে বলল, কিন্তু কেন? আজান কখন দিয়েছে আর তুই এখনো বসে আছিস? সময় কি তোর নানা হয় যে তোর জন্য বসে থাকবে? তাড়াতাড়ি অজু করে আয়, আমি জায়নামাজ বিছিয়ে রাখছি। নীল কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেল। অজু করে বেরিয়ে এসে নীল অবাক হলো, কারণ খাটের উপর তার জন্য সাদা পাঞ্জাবি আর টুপি সুন্দর করে গুছিয়ে রাখা আছে। নীল বুঝলো এটা কণ্ঠের কাজ, কিন্তু ও কোথায়? রুমে তো নেই, কোথায় গেল? নীলের ভাবনার মাঝেই বারান্দা থেকে কণ্ঠ রুমে আসলো। তারা দুজনে একসাথে নামাজ আদায় করে নিল। নামাজ পড়ে নীল ধপ করে খাটে শুয়ে পড়লো। কালকে রাতে সোফায় শুয়েছিল সে। ঘুম বলতে হয়নি কিছুই। সোফায় কি ঘুমানো যায় নাকি? কণ্ঠ নীলকে কিছু বলতে যাবে, তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। কণ্ঠ ফোনের দিকে তাকিয়ে নম্বরটা দেখে একবার নীলের দিকে তাকালো, অতঃপর ফোনটা রিসিভ করে বারান্দায় চলে এলো। বলো। ম্যাম ওর জ্ঞান ফিরেছে। গুড, আমি 10টার দিকে আসছি, ওকে নজরে রেখো। আর শোনো, আমি না আসা পর্যন্ত ওকে এক গ্লাস পানিও দিবা না। ওকে ম্যাম। ফোনটা কেটে দিয়ে ঘুমন্ত নীলের দিকে তাকালো কণ্ঠ। তার ঠোঁটের কোণে বিরাজ করছে বাঁকা হাসি, সেই সাথে আছে তৃপ্তি। কিন্তু কিসের তৃপ্তি? নিজের খুব কাছের কিছু পাওয়ার তৃপ্তির হাসি কি এটা হতে পারে? সকাল 8টা। ধরণীতে সূর্যের দেখা মিলেছে অনেক আগে। বাহিরে বইছে মৃদু বাতাস। বাতাসে জানালায় থাকা শুভ্র রঙের পর্দাগুলো উড়ছে। বিছানায় নীল বেঘরে ঘুমাচ্ছে। কালকে রাতে বেচারার ভালো ঘুম হয়নি। সোফায় কি আর ভালো ঘুম হয়? অন্যদিকে সারা রাত বিন্দাস ঘুমিয়ে এখন সোফায় বসে বসে বোর হচ্ছে কণ্ঠ। সে বুঝতে পারছে না তার কি করা উচিত। একবার মনে হচ্ছে নিচে যাওয়া উচিত, তো পরক্ষণেই মনে পড়ছে সে নতুন বউ। তার এইভাবে নিচে চলে যাওয়াটা বিশেষ শোভা পায় না। কণ্ঠ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন চাপতে লাগলো। কণ্ঠ নিজের ফোনে তার আর নীলের ছবি দেখছে। ছবিগুলো তারা গত বছর সিলেটে ট্যুরে গিয়ে তুলেছিল। একটা ছবি দেখে কণ্ঠ মৃদু হাসলো। ছবিটাতে নীল চোখ মুখ কুঁচকে আছে। নীলকে দেখে মনে হচ্ছে ওকে কেউ জোর করে করলার জুস খাইয়ে দিয়েছে। কণ্ঠ যখন ফোনে তার আর নীলের বিভিন্ন মুহূর্তের ছবি দেখায় ব্যস্ত, তখন দরজায় কেউ কড়া নাড়ল। কণ্ঠ ফোনটা সেন্টার টেবিলে রেখে দরজার দিকে গেল। দরজা খুলে দিতেই নীলের ছোট বোন নিতু রুমে প্রবেশ করলো। শুভ সকাল কণ্ঠ আপু। কণ্ঠ নিতুর ডান গালটা আস্তে করে টিপে দিয়ে বলল, শুভ সকাল বাবু। জানো কণ্ঠ আপু, আমি না কনফিউজড। কণ্ঠ ব্রু কুঁচকে বলল, কেন কেন শুনি? আমি তোমাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? আগে তো তুমি আমার আপু ছিলে, কিন্তু এখন তো তুমি ভাইয়ের বউ। ভাবি হও, তাহলে কি ডাকবো?
ভাবি নাকি আপু? চিন্তার বিষয়, কি ডাকবে বলো তো? নিতু কিয়ৎক্ষণ নিজের থুতনিতে শাহাদাত আঙ্গুল দিয়ে কয়েকবার বাড়ি দেওয়ার ভঙ্গিতে কিছু ভাবলো। কণ্ঠ ব্রুকুচকে তাকিয়ে আছে নিতুর দিকে। নিতুর বয়স 10, সে ক্লাস 5-এ পড়ে। বয়স কম হলেও সে যথেষ্ট বুদ্ধিমতী। সে মোটেও নীলের মতো গর্ধব টাইপের নয়। কিছুক্ষণ চিন্তা ভাবনা শেষে নিতুর চোখে মুখে খুশির ঝিলিক দেখা দিল। সে সবসময়ের মতো চমৎকার হেসে বলল, আমি আজ থেকে মানে এখন থেকে তোমাকে ভাবিপু বলে ডাকবো। নামটা কেমন? পছন্দ হয়েছে? কণ্ঠ আলতো হেসে বলল। পছন্দ হবে না আবার? খুব পছন্দ হয়েছে। নিতু আবারও চমৎকার ভঙ্গিতে হাসলো। এই মেয়েটা ঠোঁটের কোণে সবসময় হাসি থাকে। যখন সে খুব খুশি হয় তখনও হাসে, আর যখন খুব কষ্ট পায় তখনও হাসে। ভাবিপু এখন নিচে চলো, আম্মু তোমায় যেতে বলেছে। আচ্ছা চলো। কণ্ঠ নিতুর সাথে নিচে আসলো। নীলের মা নীলিমা আর নীলের খালা মিলে টেবিলে নাস্তা দিচ্ছেন। কণ্ঠকে আসতে দেখে নীলিমা আদুরে কণ্ঠে বলে ওঠে, কণ্ঠমা আয়, নাস্তা করে নে। তুই তো আবার সকালের নাস্তা তাড়াতাড়ি করিস। মৃদু হেসে চেয়ার টেনে বুঝতে বুঝতে বলল। আঙ্কেল কোথায় আন্টি? নীলিমা নিরুত্তর। নীলিমাকে চুপ থাকতে দেখে কণ্ঠ আবার বলে, আন্টি। কণ্ঠে ডাকে এবার নীলিমা ব্রু কুঁচকালো। তুই কি আমাকে বলছিস? তোমাকে ছাড়া আর কাকে বলবো? নীলিমা যেন নারাজ হলো, বলল, আমাকে এখনো আন্টি বলেই ডাকবি কণ্ঠ? আমার কি শখ করে না নিজের ছেলের বউয়ের মুখে মা, আম্মু বা মামনি ডাক শুনতে? কণ্ঠ আবার হাসলো। নীলিমা কণ্ঠকে অনেক স্নেহ করে, অনেক ভালোবাসেন তিনি কণ্ঠকে। আগে যখন কণ্ঠ এই বাড়িতে আসতো, নীলিমা কণ্ঠের পছন্দের খাবার রান্না করে তাকে খাওয়াতো। কণ্ঠ নীলিমার রান্নার খুব ভক্ত। তার রান্না করা চিংড়ি মাছের মালাইকারি কণ্ঠের অনেক বেশি প্রিয়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে মামনি বলেই ডাকবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। নীল কোথায় কণ্ঠ? ওঠেনি এখনো? না খালামণি, নামাজ পড়ে ঘুমিয়েছে। এই ছেলেটাও না এত ঘুম কাতরে। তুই খাওয়া শুরু কর। বাকি সবাই কোথায়? সবাই রিসিপশনের কাজে ব্যস্ত আছে, তুই খা। কণ্ঠ কোনো কথা না বলে খাওয়ায় মন দিল। খাওয়া শেষ করে কণ্ঠ রুমে গেল। নীল এখনো ঘুমাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে সে। কণ্ঠের কেন যে নীলের এই শান্তির ঘুম সহ্য হলো না। ভেতর থেকে তার অন্তরাত্মা তাকে বারবার বলছে, না কণ্ঠ না, তুই নীলকে এত শান্তিতে ঘুমাতে দিতে পারিস না। তোর উচিত নীলকে বিরক্ত করা, এটা তোর দায়িত্ব। তুই নিজের দায়িত্বে অবহেলা করতে পারিস না। কণ্ঠ নিজের অন্তরাত্মার কথা শুনলো। সে নিজের শাড়ির আঁচলের এক মাথা চিকন করে মুড়ে তা দিয়ে নীলের কানে সুরসুরি দিতে লাগলো। নীল নড়ে চড়ে উঠলো। একটু নড়ে চড়ে নীল অপর পাশ ফিরে শুয়ে পড়লো। কণ্ঠের ব্রু কুঞ্চিত হলো। কণ্ঠ এবার বাথরুম থেকে এক মগ পানি নিয়ে এসে তা নীলের দিকে ছুঁড়ে মারলো। পানির সাপটায় নীল হুড়মুড় করে উঠে বসলো। নীলের কাণ্ড দেখে কণ্ঠের হাসি যেন থামছেই না। কোনো মেইলি ঝংকার তোলা হাসির শব্দে নীল থেমে গেল। মনে হচ্ছে তা বুকের ভেতরে কেউ হাতুড়ি পেটা করছে। নীল সামনে তাকিয়ে দেখলো কণ্ঠ হাসছে। কণ্ঠকে হাসতে দেখে নীল ব্রু কুঁচকালো। কিয়ৎক্ষণ পর তার মস্তিষ্ক সাইরেন বাজিয়ে তাকে জানান দিচ্ছে তাকে কণ্ঠ নামক সাংঘাতিক রমণীটিই ভিজিয়েছে। তার এই হাসিটার কারণ কণ্ঠ নামক সাংঘাতিক রমণী নীল নামক অবলা পুরুষকে জব্দ করতে সক্ষম হয়েছে। যদিও নীল নামক অবলা পুরুষটি সবসময় এই কণ্ঠ নামক তেজি রমণের কাছে পরাজিত। কণ্ঠ হাসি থামিয়ে এবার নীলকে উদ্দেশ্য করে বলল, ওই বলদ, আর কত ঘুমাবি? ওঠ এবার, কত বেলা হলো, খেয়াল আছে তোর? এত ঘুম কাতুরে কেন রে তুই? আই জাস্ট লাভ ঘুম। ঘুম আমার জীবনের প্রথম ভালোবাসা। আর শেষ? কণ্ঠের প্রশ্নে হৃদয়ের মাঝখানের ফাঁকা কমে এলো নীলের। সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। কণ্ঠ নীলের দৃষ্টি উপেক্ষা করে বলল, উঠে ফ্রেশ হয়ে আয় গিয়ে। নাস্তা না করার ধান্দা করেছিস নাকি? নীলকে 1 ডজন বকা দিতে দিতে কণ্ঠ বারান্দায় চলে গেল। নীল কণ্ঠের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মেয়েটা বড্ড অদ্ভুত। সে কখনো এই মেয়েকে বুঝতে পারে না। কণ্ঠকে বুঝবার অনেক চেষ্টা করেছে সে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। এক পর্যায়ে সে কণ্ঠকে বুঝতে পারার প্রয়াস ছেড়ে দিল। এই মেয়েকে বুঝতে পারার সাধ্য কারণে। কণ্ঠ কোনো গোলকধাঁধার চেয়ে কম নয় কোনো অংশে। সকাল 9:15 কণ্ঠ একটা বেবি পিঙ্ক কালারের গাউন পরে তৈরি হয়ে নিচে নামছে। কণ্ঠকে এভাবে দেখে নীলের বাবা জনাব কবির প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ কণ্ঠমা? জি বাবা, আসলে আমার হঠাৎ একটা আর্জেন্ট কাজ এসে গেছে, তাই যেতে হচ্ছে। কিন্তু রিসেপশন? চিন্তা করবেন না খালামণি, আমি দেরি করব না। 2 ঘন্টার মধ্যেই চলে আসবো। সাবধানে যেও।
কণ্ঠ সকলকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল। সে নীলদের বাসার গাড়ি নিয়ে যায়নি। নীলদের বাড়ি থেকে কিছুটা সামনে গিয়ে কাউকে ফোন করতেই একটা সাদা রঙের প্রাইভেট কারে সে তার সামনে দাঁড়ায়। কণ্ঠ গাড়িতে উঠতেই গাড়িটা চলতে শুরু করে। প্রায় আধ ঘন্টা পর গাড়িটি একটা পুরাতন বিল্ডিং এর সামনে এসে থামে। কণ্ঠ গাড়ি থেকে নেমে সচেতন পায়ে বিল্ডিংটির দ্বিতীয় তলায় উঠে যায়। মৃদু অন্ধকারাচ্ছন্ন রুমের এক কোণে একটা খাট, অপর কোণে একটা টেবিল, চেয়ার আর এক পাশে একটা বুক সেলফ রাখা আছে। বুক সেলফে হুমায়ুন আহমেদের কয়েকটা পুরাতন আর হালকা ছেড়ে যাওয়া বই রাখা আছে। কণ্ঠ সেদিকে নজর দিল না। তার নজর খাটে জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকা একজন অল্প বয়সী রমণীর উপর। রমণীর বয়স খুব বেশি হলে 21 হবে। এই 21 বছর বয়সী রমণীর উপর তার অগাধ রাগ। সে যে তার খুব প্রিয় কিছুর দিকে হাত বাড়িয়েছিল, তাকে কি সহজে ছেড়ে দেওয়া যায়? সহজে ছেড়ে দেওয়া কি ঠিক হবে? মোটেই না। তাকে শাস্তি পেতে হবে। কণ্ঠের জীবনের দিকে নজর দেওয়া শাস্তি, আর এই শাস্তি তাকে কণ্ঠ নিজের হাতে দেবে। কণ্ঠ বার কয়েক তালি বাজালো। তালি বাজাতেই একজন তরুণ এবং একজন তরুণী ভেতরে প্রবেশ করলো। জি ম্যাম। ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থা করতে হবে। এক কাজ করো, এক বালতি ঠান্ডা পানি নিয়ে আসো। কণ্ঠের কথায় তরুণটি বিনা বাক্যে ব্যয় চলল রুমের বাইরে। কিয়ৎক্ষণ পর সে ফিরে এলো এক বালতি ঠান্ডা পানি সমেত। পানির টেম্পারেচার কত? 5 থেকে 6 ডিগ্রি হবে ম্যাম। পানিতে কয়েকটা বরফের টুকরো ফেলে দাও রিশা। রিশা নামের তরুণীটি তাই করলো। মাত্রাতিরিক্ত ঠান্ডা পানির ঝাপটা জ্ঞানহীন রমণীর উপর পড়তেই রমণী ধরফর করে উঠে বসে। সে ঘন ঘন শ্বাস টানছে। দেখেই বোঝা যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে। সে ছটফট করছে। মেয়েটির ছটফটানি দেখে কণ্ঠের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। সে যেন পৈশাচিক আনন্দ পাচ্ছে। কিয়ৎক্ষণ ছটফটিয়ে মেয়েটি কিছুটা শান্ত হলো। সামনে তাকিয়ে কণ্ঠকে দেখেই তার মুখে হাসির ঝিলিক দেখা দিল। সে যেন মরুভূমিতে পানির সন্ধান পেল। কণ্ঠ আপু। কণ্ঠ চমৎকার হাসলো। মেয়েটি আবারও বলল, দেখো না কণ্ঠ আপু, ওরা আমাকে এখানে বন্দি করে রেখেছে। এত করে জিজ্ঞেস করছি আমি কি করেছি, কেউ কিছু বলছেও না। বললাম আমার বিয়ে, তবুও শুনলো না। কণ্ঠ মুখে অমাবস্যা নামিয়ে বলল, তাই নাকি? হ্যাঁ আপু, ওরা খুব বাজে। কালকে থেকে আমাকে কিচ্ছু খেতে দেয়নি। খিদে পেয়েছে তোমার? মেয়েটি মুখ গোমরা করে উপর নিচে মাথা দুলালো। কণ্ঠ তার পাশে থাকা ছেলেটিকে কিছু ইশারা করলো। ছেলেটি কণ্ঠের ইশারা বুঝতে পেরে মাথা নাড়িয়ে রুমের বাইরে গেল। মিনিট 2 বাদে সে ফিরে এলো। তার 2 হাত ভর্তি খাবার। সে খাবারগুলো টেবিলে রাখ। যাও যাও, খাও গিয়ে। কণ্ঠ কথাটা বলার সাথে সাথেই মেয়েটি দৌড়ে খাবারের কাছে গেল। উচ্ছ্বাসিত হয়ে খাবারের উপর থেকে ঢাকনা সরাতেই তার মুখে নেমে এলো অমাবস্যা। এগুলো কি কণ্ঠ আপু? কেন দেখতে পাচ্ছ না? এগুলো তোমার ব্রেকফাস্ট। খাও খাও। তোমার না খিদে পেয়েছে? এগুলো কিভাবে খাবো? কেন ভালো লাগেনি এগুলো? এটা কি রুটি বলে? এটা তো পাথরের মতো শক্ত। আর রুটির সাথে কি আছে এগুলো? খেজুরের রসের গুড়, বলল শৈবাল। আমি এগুলো খাই না। শৈবাল, মীরা ম্যাডাম এগুলো খান না। এগুলো নিয়ে যাও, ম্যাডাম না খেয়ে থাকবেন। আমি কখন বললাম আমি না খেয়ে থাকবো? বলনি বুঝি? নীরা জেদ হলো সেগুলো খাবে না। তাকে ডাবল ডিমের অমলেট দিতে হবে। নীরার কথায় কণ্ঠ ভীষণ বিরক্ত হচ্ছে। অপরদিকে রিশা অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। যে কিডন্যাপ করলো তাকেই ডাবল ডিমের অমলেট দিতে বলছে। শোনো মেয়ে, যদি খেতে চাও তাহলে এগুলোই খেতে হবে। এগুলো খেতে না চাইলে উপবাস থাকো। এক একজন জ্বালিয়ে খেলো আমায় একেবারে। কণ্ঠের ধমকে নীরা কেঁপে উঠল। তার চোখ ভরে উঠল তপ্ত অশ্রুতে। কণ্ঠ আরেক দফা বিরক্ত হলো। কান্না কি এখন নতুন ট্রেন্ড হিসেবে চালু হয়েছে নাকি? যাকে দেখি সেই কান্না করে। এদের সমস্যা কি ভাই? চোখের পানি এত কাছে কেন এদের? কান্নায় কি আছে আমি বুঝি না। নীরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। আমাকে এখান থেকে নিয়ে চলো কণ্ঠ আপু, আমি এখানে থাকবো না। শৈবাল, আমাদের নীরা ম্যাডাম তো এখানে থাকতে চাচ্ছে না। কি করা যায় বলো তো? ওকে একটু যুক্তরাষ্ট্রে ঘুরে আনি, কি বলুন ম্যাডাম? হ্যাঁ, ইটস বেটার। আর আমাদের নীরা রানী তো যুক্তরাষ্ট্রে যাবার অনেক দিনের শখ। নীরার কান্না ততক্ষণে থেমে গেছে। সে অদ্ভুতভাবে কণ্ঠের দিকে তাকিয়ে আছে। কণ্ঠ সেদিকে পাত্তা না দিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। নীরা একবার শৈবাল আর রিশার দিকে তাকালো। সে রিশাকে মারাত্মক ভয় পায়। কালকে পার্লারে রিশা তাকে যে 2টা থাপ্পড় দিয়েছে তা সে জীবনেও ভুলবে না। গালটা এখনো টনটন করছে। রিশার দিকে এক পলক তাকিয়ে নীরা কণ্ঠকে উদ্দেশ্য করে বলল, কণ্ঠ আপু চলো এখান থেকে, ওরা অনেক ভয়ঙ্কর মানুষ। নীরার কথায় শৈবাল শব্দ করে হেসে উঠল। কণ্ঠ ঘাড় ঘুরিয়ে শৈবালের দিকে তাকাতেই শৈবাল মুখে আঙ্গুল দিল। শৈবালকে হাসতে দেখে নীরা বোকার মতো প্রশ্ন করল, উনি হাসছেন কেন? এবার কণ্ঠ আলতো হাসলো।
এই বুদ্ধি নিয়ে তুমি আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিলে, আমার সাথে টক্কর নিয়েছিলে, তারিফ করতে হয়। নীরা কণ্ঠের কথার আগামাথা কিছুই বুঝলো না। তুমি এগুলো কি বলছো কণ্ঠ আপু? বুঝতে পারছো না? নীরা মাথা ধুলালো। আচ্ছা নীরা, বলো তো তুমি এখানে কেন আর আমি এখানে কেন? আমি এখানে কারণ ওই মেয়েটা ঠাস ঠাস দুটো থাপ্পড় আর ওই ছেলেটা আমাকে ইনজেকশন দিয়ে এখানে নিয়ে এসেছে। রিশা, তুমি দুটো থাপ্পড় দিয়েছো? আরো একটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আগেই জ্ঞান হারালো। কণ্ঠ আপু, আমাকে এখান থেকে বের করো। কি তখন থেকে নিয়ে যাও, বের করো। এত কষ্ট করে তোমাকে কিডন্যাপ করলাম, কি এত সহজে ছেড়ে দিতে? মানে আমাকে তুমি কিডন্যাপ করেছো? আমি স্যার আর কার ঠেকা পড়ছে তোমার মতন উটকো ঝামেলাকে কিডন্যাপ করাতে যাবে? মইটা তো তুমি আমার পাকা ধানেই দিয়েছো মেয়ে। তুমি আমায় কিডন্যাপ কেন করালে? কি করেছি আমি? রিয়েলি কি করেছো তুমি? আমার কলিজা ধরে নাচানাচি করে এখন বলছো কি করেছো? কি ভেবেছিলে তোমাদের প্ল্যান সাকসেসফুল হবে? ভাবলে কি করে আমি তা হতে দেব? নীরা কিছুটা ঘাবড়ে গেল। প্ল্যান? কিসের প্ল্যানের কথা বলছো তুমি? নীলাপার স্মৃতিশক্তি লোপ পাইছে ম্যাম। তাই তো দেখছি, তবে কোনো ব্যাপার না। আই ক্যান হেল্প হার ইফ শি ওয়ান্ট। কি নীলাপা, লাগবে হেল্প? এই আপা কাকে বলছেন? হ্যাঁ, বেয়াদব ছেলে মানুষ একটা, হুটহাট ইনজেকশন পুশ করে দেয় আবার আমাকে আপা বলছে। আহা নীরা, চড়ছো কেন? রিল্যাক্স বেবি। আর শৈবাল, এটা কোন ধরনের অসভ্যতা? তুমি নীরা রানীকে হুটহাট ইনজেকশন কেন পুশ করো? নেক্সট টাইম এমন করবে না। নাও হোয়াট এভার। শৈবাল, ম্যাডামকে ভিডিও ক্লিপটা দেখাও। কণ্ঠের কথায় শৈবাল নিজের হাতে থাকা ট্যাবলেটে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে নীরা কারোর সাথে ফোনে কথা বলছে আর তার ঠোঁটের কোণে ঝুলছে শয়তানি হাসি। নীরা ফোনে যা যা বলছে তা এই ভিডিওতে স্পষ্ট। নীরা একবার কণ্ঠের দিকে তাকালো, তার ঠোঁটেও বাঁকা হাসি, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। কণ্ঠের চোখের দিকে তাকাতেই আটকে উঠল নীরা। সে বারবার ঢুক গিলছে। তো নীরা ম্যাডাম, কিছু মনে পড়লো? আমায় ক্ষমা করে দাও, আমি আর এমন করব না। তোমাকে আর এমন কিছু করার সুযোগ দিলে তো তুমি এমন করবে, সেই সুযোগটাই তো তুমি পাবে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ লিভ মি। আমার কলিজা ধরে নাচানাচি করার সময় মনে হয়নি এটা ভুল, এটা অন্যায়? নীরা কিছু না বলে মাথা নিচু করে আছে। কণ্ঠ দ্বিগুণ রেগে বলল, তোমার সাহস দেখে আমি জাস্ট অবাক। তুমি তোমার এমন খাটিয়া শখের জন্য আমার নীলকে চুজ করেছো? নীরা ভয়ে ভয়ে আবারও বলল, আমাকে ছেড়ে দাও আপু, প্লিজ। ছেড়ে দেবো এত সহজে? হ্যাভ ইউ এনি আইডিয়া তোদের এই জঘন্য কাজের জন্য নীল কতটা কষ্ট পেত, নীলের পরিবারে কতটা অসম্মান হতো? তোর তো ভাগ্য ভালো, নীলের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করার পরেও তুই আমার সামনে দুপায়ে দাঁড়িয়ে আছিস। কণ্ঠ একটু দম নিল। তোর এই কাজের জন্য তুই তো অবশ্যই শাস্তি পাবি। তা কি শাস্তি পেতে চাস বল, তাড়াতাড়ি বল। আমার আবার অত সময় নেই, জানিস তো আজ আমার বউ ভাত। কথাটা বলে বা চোখে একটা টিপ্পনি কাটলো কণ্ঠ। নীরা এখনো মাথা নিচু করে আছে। আচ্ছা, ভেবে শাস্তি ডিসাইড করবি, ঠিক আছে? তুই ভাবতে থাক। আর শৈবাল, আমাদের নীরা ম্যাডামের শো কল্ড প্রেমিকের কোনো খবর পেলে? কণ্ঠের মুখে নিজের প্রেমিকের কথা শুনে নীরা যেন 4000 ভোল্টের শক খেলো। নীরা বিস্তারিত নয়নে তাকালো কণ্ঠের দিকে। কণ্ঠ নীরার চাহনি দেখে বাঁকা হাসলো। কি ভেবেছিলে নীল একটা মেয়েকে বিয়ে করবে আর আমি তার কোনো খবর নেব না? তোমার সম্পর্কে তো সেদিনই সব ইনফরমেশন জোগাড় করেছি, যখন তোমাদের বিয়ের কথাবার্তা চলছিল। আমাকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না শোনা, আমি সব দিক সামলে তবেই মাঠে নামি। আচ্ছা, তোমার ওই প্রেমিকের নাম কি গো? রাহাত শিকদার ম্যাম। খুব সুন্দর নাম, যেমন সুন্দর নাম ঠিক তেমনই কুৎসিত কাজ। তা শৈবাল, নীরা ম্যাডামের শো কল্ড প্রেমিকের খোঁজ পেলে? শৈবাল ঠোঁট টিপে হেসে বলল, জি ম্যাম, নীলাপার সোকল প্রেমিক তার সোকল প্রেমিকের সাথে ট্যুরে গিয়েছে। নীরা যেন আরো অবাক হলো। তাহলে কি রাফাত তাকে ঠকালো? না না, রাফাত এমন করতে পারে না। রাফাত তাকে কেন ঠকাবে? রাফাত তো তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। 4 বছরের সম্পর্ক তাদের। তাহলে রাফাতের অন্য প্রেমিকা কোথা থেকে আসলো? ওরা হয়তো ভুল বলছে। ভুলই বলছে। রাফাত মোটেও এমন নয়, সে খুব ভালো ছেলে। নীরা বিভিন্ন কথায় নিজের মনকে সান্ত্বনা দিতে ব্যস্ত। আরে নীরা ম্যাডাম, আপনার শো কল্ড প্রেমিকের শো কল্ড প্রেমিকাও রয়েছে। বাই দ্য ওয়ে, রাফাত যদি নিজের প্রেমিকার সাথে সাজিক থাকে, তবে তুমি কে? তুই রূপের দাস, বলল রিশা। তার ছেলের হাসি দিয়ে কণ্ঠ বলল, ঠিকই বলেছ। আর শৈবাল, রাফাত শিকদারের যদি সাজেক ঘোরা শেষ হয়ে থাকে, তবে তাকে একটু আমার দর্শন করিও তো। ব্যাটার কর্মফল দেয়া বাকি। জি ম্যাম।
কণ্ঠ এক নজর নিজের হাতে থাকা ঘড়িটা দেখলো। আচ্ছা শৈবাল, আমাকে যেতে হবে। রিসেপশনের সময় হয়ে এসেছে। আমার স্বামী হয়তো আমার অপেক্ষায় আছে। কণ্ঠ আপু, তুমি বিয়ে করেছো? হ্যাঁ, কেন? তুমি কি ভেবেছিলে আমি চিরকুমারী থাকবো? না, ঠিক তা না, কিন্তু তোমাকে কে বিয়ে করে অকালে শহীদ হতে চাইলো? কণ্ঠ চোখ ছোট করে তাকালো নীরার দিকে। নীরা একটা মেকি হাসি দিল। কণ্ঠ এবার দাঁত কিলিয়ে বলল, ওই তোমার না হওয়া বরকে নিজের না হওয়া বাচ্চার বাবা বানিয়ে দিয়েছি। মানে? কণ্ঠ কোনরূপ ভনিতা ছাড়াই বলে দিল, নীলকে বিয়ে করেছি। কি? কেন? ভালোবাসি তাই। নির্লিপ্ত কণ্ঠে কথাটা বলল কণ্ঠ। নীরা ভীষণ অবাক হলো। কণ্ঠ কাউকে ভালোবাসে এটা ভাবতে যতটা না কষ্ট হচ্ছে, তার চাইতে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে এটা মানতে যে কণ্ঠ নীলকে ভালোবাসে। এটাও সম্ভব? নীরা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। কণ্ঠ তার এমন দৃষ্টির মানেটা বুঝলো। অবাক হচ্ছ তাই না? আমিও অবাক হয়েছিলাম যখন বুঝতে পারলাম আমি একজনকে ভালোবাসি। তাও কাকে? নীলের মতন একটা ছেলেকে, যে আমার বিপরীত মেরুর মানুষ। ওর সাথে আমার কোনো দিক দিয়ে মেলে না। আমরা সম্পূর্ণ আলাদা স্বভাব চরিত্রের মানুষ, কিন্তু ভালোবাসাটা না কিভাবে যেন হয়ে গেল টেরই পেলাম না। আর তুমি কিন্তু একটা বিগ থ্যাঙ্কস ডিজার্ভ করো। নীরা এবার ব্রু কুঁচকাল। তোমার জন্যই তো বুঝতে পেরেছিলাম আমি নীলকে ঠিক কতটা ভালোবাসি। জানো, তুমি যখন হেসে হেসে নীলের সাথে কথা বলতে, ইচ্ছে করতো তোমার মুখটা ভেঙে দিতে। রাতের বেলায় যখন নীলকে ফোন করলে ওর ফোন বিজি পেতাম, তখন সব ধ্বংস করে দিতে ইচ্ছে করতো। যখন তুমি নীলের হাত ধরে হাঁটতে, মন চাইতো তোমার হাতটা সুন্দর করে তোমার শরীর থেকে আলাদা করে দিই। অনেক কষ্টে তোমাদের বিয়ের দিন পর্যন্ত অপেক্ষা করেছি জানো। দিন যেন কাটছিল না। তুমি হয়তো ভাবছো, যখন আমি নীলকে এতটাই ভালোবাসি, তখন তোমাদের বিয়ের দিন পর্যন্ত কেন অপেক্ষা করলাম? আসলে কি বলতো, আমি নিজে ড্রামা কুইন না হলেও আই লাভ ড্রামা। আমার বিয়েতে ড্রামা হবে না তা হয় নাকি? কেমন বিধবা মার্কা লাগবে না? আর তোমাকে নিজের কবজায় পেতাম কি করে বলো? জানো, খুব ভেবেচিন্তে প্ল্যান বানিয়েছি। তোমাকে আর তোমার ওই লুচ ক্যারেক্টার প্রেমিককে তো আমি ছাড়বো না। খুব শখ না আমার নীলকে ইউজ করাচ্ছি তোমাদের। আমার নীলের দিকে চোখ তুলে তাকালে আমি তোকে দিনের বেলায় তারা দেখিয়ে দেবো। চেনো না আমাকে। নীরা একটু ভয় পেল, কারণ সে জানে কণ্ঠ ঠিক কতটা ভয়ঙ্কর। শৈবাল, রিশা, নজর রেখো ওর দিকে বলেই দরজার দিকে চলল। দরজার কাছে গিয়ে সে শৈবালকে কিছু একটা ইশারা করলো, অতঃপর সে চলে গেল। রিসেপশনের সময় হয়ে গেছে। মেহমানরা আসতে শুরু করে দিয়েছে, অথচ কণ্ঠের দেখা নেই। সকলে চিন্তায় শেষ। নীল শত বিরক্তি নিয়ে কণ্ঠের ফোনে একের পর এক ফোন করেই চলছে। কণ্ঠ ফোনও তুলছে না। ইডিয়েট মেয়ে, সবসময় তো খুব ইন্টেলিজেন্ট গিরি দেখায়, আর এখন দেখো ফোনটাও তুলছে না। আরে ভাই, ফোন যখন ধরবি না তখন ফোন সাথে কেন রাখিস? যত সব পাগলের দল। নিজে এক পাগল, আমাকেও পাগল বানিয়ে ছাড়বে। সবাই যখন কণ্ঠের চিন্তায় ব্যস্ত, তখন দরজা দিয়ে হাসি মুখে নিজের বাবার হাত ধরে হেঁটে হেঁটে আসছে। কণ্ঠকে দেখে সকলের জানে যেন পানি এলো। অপরদিকে নীলের প্রচন্ড রাগ হচ্ছে। কণ্ঠ গিয়ে নীলের পাশে দাঁড়ালো। নীল ফিসফিস করে কণ্ঠকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলিস তুই এতক্ষণ? ফুটবল মাঠে হাডুডু খেলতে গিয়েছিলাম। মানে? আরে বলো, দেখতেই তো পাচ্ছিস আইটেম বম সেজে এসেছি। তার মানে তো পার্লারেই ছিলাম। নীল আর কোনো কথা বলল না। এই মেয়ের সাথে কথা বলা মানে নিজের মাথায় নিজে নারকেল ফাটানো। রিসেপশনের অনুষ্ঠান খুব ভালোভাবেই শেষ হলো। কণ্ঠের বাবা কণ্ঠ আর নীলকে তাদের বাসায় নিয়ে গেল। যেহেতু কণ্ঠের মানেই, তাই কণ্ঠের বাবা আর কণ্ঠের ফুফুই সকল নিয়মকানুন পালন করছে। কণ্ঠদের বাড়িতে 2 দিন থেকে তারা আবারও নীলদের বাড়িতে আসলো। দেখতে দেখতে কেটে গেল 1 সপ্তাহ। কণ্ঠ আর নীলের মধ্যে টম অ্যান্ড জেরি টাইপ সম্পর্ক এখনো চলমান। কণ্ঠ নীলকে ভালোবাসলো, তার কর্মকাণ্ডে তা প্রকাশ পায় না। সে নীলকে হেনস্থা করার একটা সুযোগও হাতছাড়া করে না। অপরদিকে বেচারা নীল বউয়ের অত্যাচারে অত্যাচারিত। সকালবেলা নীলদের বাড়ির সবাই নাস্তা করছে। এমন সময় কণ্ঠ ফর্মাল ড্রেসে নিচে নামলো। কণ্ঠকে ফর্মাল ড্রেসে দেখে নীলের বাবা প্রশ্ন করলো, কণ্ঠমা, তুমি এইভাবে? আসলে বিয়ের চক্করে এতদিন অফিস যাওয়া হয়নি, অনেক কাজ জমে গেছে। আব্বু একা হাতে আর সামলাতে পারছে না। তুমি চাইলে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারো। সরি বাবা, আব্বুর কাছে আমি তার শক্তি। আমি চাই না আমার আব্বু কমজোর হোক। যতদিন না কাব্য দায়িত্ব নেওয়ার যোগ্য হচ্ছে, ততদিন আমি আব্বুর সাথেই থাকবো। আর আপনার জন্য তো আপনার বলদ মার্কা ছেলে আছেই। নীল কিঞ্চিত থেকে কণ্ঠের দিকে তাকালো। কণ্ঠ সেদিকে পাত্তা না দিয়ে নাস্তা শেষ করে অফিসে চলে গেল। কণ্ঠ অফিসে আসতেই সকল স্টাফ তাকে বিয়ের শুভেচ্ছা জানালো। কণ্ঠ সকলের সাথে কুশলাদি বিনিময় করে নিজের কেবিনে গিয়ে বসলো। একটু পর তার আব্বু আসলো তার কেবিনে। অফিসে না আসলেও পারতে। কেন, খুশি হননি আমাকে দেখে? তা নয়, এখন তুমি বিবাহিত, এভাবে অফিসে আসাটা ওরা কিভাবে দেখবে? আব্বু রিল্যাক্স,
আমি ওদের বলে এসেছি, ওরা কিছু বলেনি। আর বললেও আমি কি আসতাম না নাকি? এটা আমার অফিস, হক আছে আমার, নাকি পর করে দিচ্ছ? কণ্ঠের আব্বু আলতো হেসে বলল, তোমাকে পর করি কি করে বলো তো? তুমি ছাড়া আমার আর কে আছে? কেন, তোমার একটা পোষ্য ছাগল আছে না, সে কোথায়? ও বাসায়। বাসায় কি করছে? অফিসে আসবে না নাকি? কণ্ঠের বাবা আমতা আমতা করে বলল। ও ঘুমাচ্ছে। কণ্ঠ এবার রেগে তার বাবার দিকে তাকালো। সকাল 10টা বাজে বাবা, আর ও এখনো ঘুমাচ্ছে? ও কি জীবনেও মানুষ হবে না? সারা জীবন ছাগল থেকে যাবে? কোথায় ভাবলাম ওর হাতে এবার সকল দায়িত্ব বুঝিয়ে দেব, কিন্তু মনে হয় না এটা আর সম্ভব। আসতে পারি? পরিচিত কণ্ঠ পেয়ে কণ্ঠ দরজার দিকে তাকালো। কাব্য দরজার সামনে ভদ্র ছেলের মতন দাঁড়িয়ে আছে। আসুন মহারাজ, আসুন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। কাব্য আমতা আমতা করে ভেতরে প্রবেশ করলো। এটা তোমার বাবার অফিস, তার মানে এই না তুমি যখন খুশি তখন আসবে আর যখন খুশি তখন যাবে। বেশ রেগে কথাটা বলল কণ্ঠ। এমন রাগ কেন করছো? আমি কি ইচ্ছে করে দেরি করি নাকি? দেরি হয়ে যায়। আচ্ছা, তা কেন দেরি হয়? কাব্য কিছু না বলে আমতা আমতা করতে লাগলো। কি হলো বল? রাগছো কেন? তুমি তো জানোই আমার ঘুম একটু বেশি। কণ্ঠ আর কিছু না বলে কাব্যকে নিজের কেবিনে যেতে বললো। কাব্য বিনা বাক্যে ব্যয় চলে গেল। বাকের সামনে গিয়ে বেশিক্ষণ থাকতে চায়। তোমার ছেলেটা দিন দিন কুম্ভকর্ণে পরিণত হচ্ছে, এর একটা বিয়ে দিতে হবে। বউ ঘরে আসলেই ঠিক হয়ে যাবে। কাব্যর তো পড়াশোনা শেষ হয়নি। তো কি হয়েছে, ওর বউ আসলে কি সে না খেয়ে মরবে? আর কাব্য তো ভালোই ইনকাম করে, তাছাড়া এত বড় কোম্পানির মালিকও। তোমার যা ভালো মনে হয় তাই করো। কাব্যর ওপর যদি সবচেয়ে বেশি কারো অধিকার থেকে থাকে তা তোমার। আমি জানি তুমি ওর জন্য তাই করবে, যা ওর জন্য উত্তম। বলে তিনিও চললেন নিজের কাজে। কাব্যের জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মা মারা যায়। তখন কণ্ঠের বয়স 10। কণ্ঠ ছোটবেলা থেকেই ম্যাচিউর আর দোষী টাইপের মেয়ে। অন্য মেয়েদের মতো আবদার ছিল না তার, যা চাই তা সে আদায় করে নিত। মা মারা যাওয়ার পর কাব্যকে সে বড় করেছে। নিজে ছোট ছিল তবুও কি সুন্দর ভাইকে সামলেছে। অফিসে আজ প্রথম দিন ছিল বলে কণ্ঠ তাড়াতাড়ি বাড়ি চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে এক কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়ালো কণ্ঠ। নীলের বারান্দায় বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। এগুলো সব নীল লাগিয়েছে, কাউকে ধরতে দেয় না সেগুলো। কণ্ঠ নীলের কালো গোলাপ গাছ থেকে একটা গোলাপ ছিঁড়ে কানে গুঁজে দিল। কিয়ৎক্ষণ অতিবাহিত হলে কণ্ঠ বুঝতে পারলো সে কি করছে। কণ্ঠ নিজের কাজে অবাক হলো। সে আগে কখনো এমন কাজ করেনি। এগুলোতে তার কোনো কালেই কোনো আগ্রহ ছিল না। সে সাজগোজ একদম পছন্দ করতো না, কিন্তু এখন কেন যেন সাজতে ভালো লাগে, আয়নায় নিজেকে দেখতে ভালো লাগে। প্রেমে পড়লে শত অপছন্দের জিনিসও পছন্দের হয়ে ওঠে। এই প্রেম শব্দটা কত অদ্ভুত। কণ্ঠের মতো একজন মেয়েকেও নাড়িয়ে দিল। কণ্ঠ একটি দীর্ঘশ্বাস ফেলে কফিতে চুমুক দেয়। রাত 8টা। নীলদের পাশে সবাই খাবার টেবিলে বসে আছে। সকলে বলতে নীলের বাবা, মা আর নিতু। তারা নীলকণ্ঠের জন্য অপেক্ষা করছে। নিতু যাও তো, তোমার ভাইয়া আর বাবিকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। নিতু যেতে নিবে তার আগে সে দেখতে পেলেও সিঁড়ি দিয়ে নীল আর কণ্ঠ নামছে। তবে অবশ্যই স্বাভাবিকভাবে না, তারা ঝগড়া করছে আর নামছে। ঝগড়া করতে করতে দুজনে টেবিলে এসে বসলো। নীল, এটা কোন ধরনের অসভ্যতা? নীল বাবার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি আবার কি অসভ্যতা করলাম? কণ্ঠ এখন আর তোমার বেস্ট ফ্রেন্ড নেই, শুধু সে এখন তোমার বউ, তাই ওকে তুমি করে বলবে, নট ইউ। আগে এই লেডি ভয়ঙ্করীকে বলো আমাকে তুমি করে বলতে। পাপী নারী একটা স্বামীকে তুই করে বলে? বেশ করি, আরো বলবো। তুই তখন আমার চুল ধরে কেন টানলি? ইচ্ছে করে টেনেছি নাকি? ভুলে টান লেগে গেছে, তাই বলে কি তুই আমার মাথায় সুনামি আনিয়ে দিবি নাকি? চুপ! মায়ের ধমকে দুজনে চুপ করলো। তোমাদের দুজনকেই বলছি, একে অপরকে তুমি বলে সম্বোধন করবে, আর যেন এমন না দেখি। নীল কিছু না বলে খাওয়ায় মন দিল। ডিনার শেষ করে নীল নিজের রুমে চলে গেল। এখানে বেশিক্ষণ থাকলে তাকে অযথা বাবা মায়ের বকা শুনতে হবে। নীল উপরে চলে যাওয়ার কিয়ৎক্ষণ পর কণ্ঠ নীলিমার হাতে হাতে কিছু কাজ করে দিয়ে রুমে চলে যায়। নীল আর কণ্ঠ চলে যেতেই নীলিমা গিয়ে কবিরের কাছে বসলো। আচ্ছা, এরা কি নর্মাল কাপল হবে না কোনোদিন? কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু ওদের একটু সময় দিতে হবে। ওরা যদি একান্ত কিছু সময় কাটায় তাহলে দেখবে ওদের সম্পর্কটা স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? ওদের হানিমুনে পাঠালে কেমন হয়? খুব একটা মন্দ বলনি। ওরা নিজেদের সাথে একটু সময় কাটাতে পারবে, সম্পর্কটাও আর শুধু বন্ধুত্বে আটকে থাকবে না। আমি কালকে সকালে ওদের ব্যাপারটা বলে দেখব। না না না, শুধু দেখলে হবে না,
যে করেই হোক ওদের দূরে কোথাও পাঠাতে হবে। আচ্ছা, আমি সকালে দেখছি। কণ্ঠ রুমে গিয়ে দেখলো নীল সোফায় বসে বসে কপাল ঘষছে। কণ্ঠ বুঝতে পারলো নীলের মাথা ব্যথা করছে, আর করবে নাই বা কেন। একটু আগে নীলের মাথার উপর দিয়ে যে সুনামি বয়ে গেছে। কণ্ঠ কোনো কথা না বলে আবার নিচে গেল, 1 কাপ কড়া লিকার চা করে রুমে গেল। রুমে এসে চায়ের কাপটা নীলের সামনে ধরল। কি এটা? শুদ্ধ বাংলা ভাষায় ইহাকে চা বলিয়া গণ্য করা হয়। আমার সামনে কি করছে? ডিস্কো ডান্স দিচ্ছে। নীল কণ্ঠের দিকে বিরক্তির চাহনি নিক্ষেপ করলো। ইডিয়েট, তোর সামনে ধরেছি মানে এটা তোকে গিলতে দেয়া হয়েছে। আমি চা পান করি না, তুই জানিস। হ্যাঁ জানি, কিন্তু কিছু করার নেই। এটা গিললে মাথা ব্যথা গায়েব হয়ে যাবে। নীল জানে কণ্ঠকে শতবার না বললেও কাজ হবে না, তাই সে চুপচাপ চায়ের কাপটা হাতে নিল। নীল চায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে কণ্ঠ বলল, তোকে এটা দেখতে বা বিশ্লেষণ করতে দেয়া হয়নি, গিলতে দেয়া হয়েছে। তাই ফটাফট কাপ ফাঁকা চাই। নীল মুখ গুমরা করে চায়ের কাপে চুমুক দিল। চুমুক দিতেই সে চোখ জোড়া বন্ধ করে নিল। সে কখনোই চা পান করে না, তার চায়ের স্বাদ ভালো লাগে না, কিন্তু আজকে ভালো লাগছে। কিরে, কেমন লাগলো? নীল কাপে দ্বিতীয় চুমুক দিয়ে বলল, খুব একটা মন্দ নয়। কণ্ঠ মুখ বাঁকিয়ে বলল, বললেই পারিস ভালো হয়েছে, এত ঢং কেন করিস? আজ যাইরা পুরুষ মানুষ। নীলকে কয়েকটা বকা দিয়ে কণ্ঠ বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। অপরদিকে নীল সোফায় বসে আরাম করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। আহা, অসাধারণ স্বাদ। নীল কণ্ঠের দিকে তাকিয়ে ভাবলো, মিস ভয়ঙ্করই ভালোই চা বানায়। চায়ের দোকান দিলে ভালো প্রফিট পাবে। পরদিন সকালবেলা সকলে নাস্তার টেবিলে উপস্থিত। নীল মাথা নিচু করে পরোটা খাচ্ছে। কণ্ঠ জুসের গ্লাসে চুমুক দিচ্ছে আর তার পিয়ে সোনিয়ার সাথে কথা বলছে। কবির সাহেব কণ্ঠের কথা বলা শেষ হবার অপেক্ষা করছে। কণ্ঠ ফোন রাখতেই কবির সাহেব দু কয়েকটা কাশি দিয়ে গলা পরিষ্কার করলো। নীলকণ্ঠ, তোমাদের আমার কিছু বলার ছিল। জি বাবা, বলো। তোমাদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি, আর বিয়ে তো এতদিন পরেও তোমাদের কোথাও যাওয়া হয়নি। তাই আমি ভাবছিলাম তোমরা যদি কিছুদিনের জন্য কোনো জায়গা থেকে ঘুরে আসতে। আমার সময় নেই। ফট করে উত্তর দিল নীল। আসলে সে একা কণ্ঠের সাথে কোথাও যেতে সাহস পায় না, অত্যধিক ভয় কাজ করে মনের মধ্যে। নীল না বলায় ব্রু কুচকালো কণ্ঠ। কি এমন রাজ্য কাজ করিস তুই যে তোর সময় নেই? আম্মু, অফিসে অনেক কাজ থাকে আমার। কাজ তুমি একা না, আমিও করি। তাই আমাকে কাজ দেখাতে আসবে না। তোমরা যাচ্ছ মানে যাচ্ছ, এটা আমার অর্ডার। এবার তিনি কণ্ঠের দিকে তাকিয়ে বলল, কণ্ঠমা, তোমার কোনো অসুবিধা আছে? না বাবা। তাহলে তো হয়েই গেল। তা বলো, কোথায় যেতে চাও তোমরা? নীল কিছু একটা ভেবে বলল, কক্সবাজার। কক্সবাজার? সমস্যা নেই বাবা, কক্সবাজারই ঠিক আছে। কক্সবাজার? আচ্ছা, তবে আমি সব ব্যবস্থা করি। তোমরা আজ সন্ধ্যায় বের হবে। নীল অবাক হয়ে জিজ্ঞেস করলো, আজ সন্ধ্যায়? কেন, কোনো সমস্যা? নীল মুখ গুমরা করে বলল, না, কোনো সমস্যা নেই। তোমাদের আজ অফিস যেতে হবে না। কণ্ঠ, তুমি কাব্যকে ফোন করে বলে দাও, আর সব গুছকাজ করে নাও। ঠিক আছে বাবা। রুমে এসে নীল বিছানায় টান টান করে শুয়ে পড়লো। তার ভীষণ কান্না পাচ্ছে। সে বুঝতে পারে না সে কার কি ক্ষতি করেছে যে তার কপালে কণ্ঠের মতন বউ জুটেছে। সে ভাবলো, গভীরভাবে ভাবলো, কিন্তু কিছু অনুসন্ধান করতে সক্ষম হলো না। কণ্ঠ রুমে এসে দেখলো নীল কাদো কাদো মুখ করে সিলিং এর দিকে তাকিয়ে আছে। কিরে, এভাবে শুয়ে আছিস কেন? গোছ গাছ করবি না? এবার নীল উঠে বসলো। তুই রাজি কেন হলি? রাজি হব না কেন? মুখটা আরেকটু কাদো কাদো বানিয়ে বলল নীল, রাজি হবি কেন তুই? দেখ নীল, এমনিতে কয়েকদিন ধরে প্রচুর মেন্টাল স্ট্রেস গিয়েছে আমাদের উপর দিয়ে, তাই এটার দরকার আছে। আমি একটু রিফ্রেশমেন্ট চাই আর। আমি ক্লান্ত, বিশ্বাস কর, আমি প্রচুর ক্লান্ত। তোর যদি যেতে মন না চাই তুই যাস না, আমি একাই চলে যাব। এবার নীল আমতামতা করে বলল, আমি কখন বললাম যাব না? তাহলে ঠ্যাডার মতন বসে আছিস কেন? গোছ গাছ কি তোর নীরা এসে করে দিয়ে যাবে, ইডিয়েট? কে নীরা? ব্রুকুচকে জিজ্ঞেস করলো নীল। নীলের প্রশ্নে অদ্ভুত এক রিয়াকশন দিল কণ্ঠ। সিরিয়াসলি নীল, তুই নীরাকে চিনিস না? চিনলে কি জিজ্ঞেস করতাম নাকি? তোর না হওয়া বইয়ের নাম কি ছিল? নীল নিজের হৃদয় আরেকটু কুঞ্চিত হয়ে জিজ্ঞেস করলো, ওই মেয়ের নাম নীরা ছিল, আসলে মনে নেই। মনে না থাকলেই ভালো, এখন উঠে দরকারি জিনিসপত্র গুছিয়ে নে। সন্ধ্যায় নীল আর কণ্ঠ বেরিয়ে পড়লো কক্সবাজারের উদ্দেশ্যে। তারা বাসে করে যাবে, তাই তারা বাস স্ট্যান্ডে গেল আগে। বাস ছাড়তে আর 5 মিনিট বাকি। কণ্ঠ জানালার পাশের সিটে বসেছেন, তার পাশের সিটে নীল। 5 মিনিট পর বাস চলতে শুরু করলো। বাস চলা শুরু করার কিয়ৎক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লো নীল। ঘুমন্ত নীলের মাথা কণ্ঠের কাঁধে এসে পড়লো। কণ্ঠ চমকে পাশ ফিরে দেখলো নীল ঘুমিয়ে গেছে। কণ্ঠ আলতো হেসে নীলের মাথাটা সুন্দর করে নিজের কাঁধে রাখলো।
পুরোটা সময় কণ্ঠ নীলকে দেখে দেখেই পার করলো। নীলকণ্ঠ কক্সবাজারে এসেছে আজ 2 দিন। প্রথম দিন তারা কেউ হোটেল থেকে বের হয়নি খুব একটা। জার্নির ফলে তারা দুজনেই ভীষণ ক্লান্ত ছিল, যার দরুন প্রথম দিন কিছুক্ষণ ঘুরে ট্যুরে বাকি সময় ঘুমিয়ে কাটিয়েছে তারা। প্রথম দিন ঘুমিয়ে কাটিয়ে আজ তারা স্থানীয় মার্কেটে একটু ঘুরলো। তারপর তারা গেল সি বিচে। সমুদ্রে পানি ঢেউ খেলছে। কণ্ঠ ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে একবার সামনে যাচ্ছে, আবার পিছনে যাচ্ছে। খেলাটা যে কণ্ঠ দারুণ উপভোগ করছে তা তার খিলখিল হাসির শব্দে প্রকাশ পাচ্ছে। কণ্ঠের ঝংকার তোলা হাসির শব্দে নীলের বুকে ঢোল বাজছে। নীল যেন নিজের কয়েকটা হৃদস্পন্দন মিস করে গেল। এই প্রথম নীল ভালো করে কণ্ঠকে খেয়াল করলো। লম্বায় 5.5 ফিট মতন হবে, নাকটা একটু চ্যাপটা, কিন্তু চোখ দুটো মায়ায় ভরা, গায়ের রং একটু চাপা। এই মুহূর্তে নীলের মনে হলো শ্যামবতী আর শ্যামলতার শব্দ দুটো কণ্ঠের জন্যই প্রযোজ্য। পরক্ষণে তার মনে হলো না, শ্যামবতী বা শ্যামলতা উপাধি কণ্ঠের সাথে ঠিক যায় না। শ্যামবতী মেয়েদের সর্বাঙ্গে দয়াময় বিচরণ থাকবে, যা কণ্ঠের মধ্যে ছিটে ফোটাও নেই। নীল কণ্ঠের হাসি মুখের দিকে তাকিয়ে আছে, তার ঠোঁটের কোনো আছে হাসি। একসময় নীল অনুভব করলো কণ্ঠের হাসি মুখ দেখতে তার ভালো লাগছে। মনের মধ্যে অন্যরকম এক প্রশান্তি অনুভব হচ্ছে। আগে তো এমন কখনো হয়নি, তবে আজ কেন হচ্ছে? উত্তরটা নীলের জানা নেই। নীল একটা দীর্ঘশ্বাস ফেললো। নীল দেখলো কণ্ঠ বালুতে কিছু আঁকছে। কণ্ঠের কাণ্ডে নীলের ভ্রু কুঞ্চিত হলো। কি করছে এই মেয়ে? আর আজকে এমন বাচ্চাদের মতো আচরণ কেন করছে? কণ্ঠ কি আঁকছে তা দেখতে নীল এগিয়ে গেল কণ্ঠের দিকে। গিয়ে দেখলো কণ্ঠ একটা মানুষের ছবি এঁকেছে। না না, ঠিক মানুষ নয়, এটাকে মানুষের চিত্র বললে মানুষের সকল চিত্র চরমভাবে অপমানিত হবে। আর নীল সেটা করতে চায় না বলে সে এটার নাম মানুষের চিত্র দিল না। নীলের চোখ আটকালো চিত্রের নিচে থাকা 3 অক্ষরের ইংরেজি লেখার দিকে, যেখানে স্পষ্ট করে লেখা আছে নীল। নীল পুনরায় একটা দীর্ঘশ্বাস ফেললো। নীলকে দেখে কণ্ঠ উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, দেখ তো ছবিটা কেমন হয়েছে, একদম তোর মতো, তাই না? নীল কিছু না বলে সমুদ্রের পানির দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। তোর কি মন খারাপ নীল? কণ্ঠ নরম গলায় জিজ্ঞেস করলো। নীল এবারও নিরুত্তর। নীল তুই ঠিক আছিস? মনে হয় না। বেশ সময় নিয়ে উত্তর দিল নীল। মানে? জানি না রে, কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কেমন অগোছালো লাগছে নিজেকে। এই জন্যই বলি গাঁজা টাজা কম গিল, কিন্তু আমার কথা শোনা তো তোর ধাঁচে নেই। নীল শান্ত দৃষ্টিতে একবার কণ্ঠের দিকে তাকালো। সূর্যাস্তের কমল আভায় কণ্ঠের মুখশ্রী কেমন স্নিগ্ধ লাগছে। কণ্ঠের ঘর্মাক্ত মুখটা অনেক বেশি মোহনীয় লাগছে নীলের কাছে। নীলের বুকের বাপাসটা ধক করে উঠল, তার নিঃশ্বাস যেন আটকে আসছে। এমন হাদার মতন তাকিয়ে আছিস কেন? হাদা শব্দটা শুনে নাক ছিটকালো নীল। নীলকে নাক কুচকাতে দেখে কণ্ঠ দুষ্ট হেসে বলল, এমনিতে তো আমার দিকে তাকাস না, আর আজকে তাকিয়েই আছিস। আমার প্রেমে পড়েছিস নাকি নীল? প্রেমে? তাও তোর? ইন ইউর ড্রিম। আমার এতটাও খারাপ সময় আসেনি আমি তোর প্রেমে পড়বো। আমার প্রেমে কেন পড়বি তুই? তুই তো পড়বি নীরার প্রেমে, যে তোকে মাঝে রাস্তায় ফেলে চলে যাবে। নীল মুখ বাঁকালো। সন্ধ্যার পরে তারা সমুদ্রের তীরে বারবিকিউয়ের আয়োজন করলো। কণ্ঠ দক্ষ হাতে শুকনো কাঠ এনে তাতে আগুন জ্বালালো। বারবিকিউ প্রোগ্রাম শেষ করে তারা রিসোর্টে ফিরলো। কণ্ঠ রিসোর্টে এসে লম্বা একটা শাওয়ার নিল। শাওয়ার নিয়ে বাইরে এসে রুমি নীলকে না দেখে একটু অবাক হলো কণ্ঠ। কোথায় গেল সে? কণ্ঠ ভাবনার মাঝেই নীলের আওয়াজ পাওয়া গেল। আমি বারান্দায়। কণ্ঠ মুচকে হাসলো। তোয়ালেটা চেয়ারে মেলে দিয়ে কণ্ঠ বারান্দায় গেল। নীল চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। কণ্ঠ একবার নীলের দিকে তাকিয়ে অন্ধকারে মন কিছুক্ষণ বারান্দায় সময় কাটিয়ে কণ্ঠ রুমে চলে আসলো। তার ভীষণ ঘুম পাচ্ছে। কণ্ঠ রুমে আসার বেশ কিছুক্ষণ পর নীল রুমে আসলো। কণ্ঠ তখন ঘুমে বিভোর। ঘুমের মধ্যে কণ্ঠকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। নীল আলতো হেসে কণ্ঠের গায়ে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে কণ্ঠের দিকে মুখ করে শুয়ে পড়লো। নীল অপলক দৃষ্টিতে তাকিয়েছে কণ্ঠের দিকে। বাতাসে কণ্ঠের অবাধ্য চুলগুলো তার মুখে এসে পড়ছে। নীল আলতো হাতে কণ্ঠের চুলগুলো ওর কানের পেছনে গুজে দিল। বাকিটা রাত নীল কণ্ঠকে দেখে কাটিয়ে দিল। কক্সবাজারে আরো 2 দিন কাটিয়ে ঢাকায় ফিরে নীল আর কণ্ঠ। ঢাকায় ফিরতেই শুরু হয় তাদের ব্যস্ততা। আবারও সেই রোজকার রুটিন। এর মধ্যে রাফাতও তার প্রেমিকার সাথে সাজেক ট্যুর থেকে ফিরে এসেছে। রাফাত ঢাকায় পা রাখতে না রাখতেই শৈবাল তাকে নিজস্ব কায়দায় তুলে আনে। তাকে আপাতত নীরার পাশের রুমে বন্দি করে রাখা হয়েছে। অফিস থেকে কণ্ঠ সেখানেই যাবে। কণ্ঠের আজকে অফিসে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু কাব্য একটা গন্ডগোল পাকিয়েছে। সেটা ঠিক করতেই তাকে যেতে হচ্ছে। কণ্ঠ অফিসে এসে দেখলো কাব্য নিজের কেবিনে মাথা নিচু করে বসে আছে। কণ্ঠ ধীর পায়ে এগিয়ে গেল ভাইয়ের দিকে। কাব্যের কাঁধে হাত রাখতেই কাব্য কণ্ঠকে জড়িয়ে ধরলো। কিয়ৎক্ষণ পর কণ্ঠে নিজের কাঁধে ভেজা অনুভব করলো। তার মানে কাব্য কাঁদছে। কণ্ঠ একটা লম্বা নিঃশ্বাস নিল, তারপর কাব্যকে সোজা করে বসালো। কি হয়েছে, কাঁদছিস কেন তুই? কাব্য অস্পষ্ট সুরে উত্তর দিল, আমি ইচ্ছে করে করিনি। কাউকে খুনটুন করেছিস? কাব্য না বোধক মাথা ঝাঁকালো। তাহলে এমন মেয়েদের মতো কাঁদছিস কেন? আর সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশি কিছু না।
আর আমি আসার সময় মেয়েটাকে হাসপাতালে দেখে এসেছি। সে এখন ঠিক আছে, তুই প্যারা নিস না, আমি আছি তো। বিশ্বাস করো আপু, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি আমার ভাই ইচ্ছে করে কারো ক্ষতি করতে পারে না, চিনি আমি আমার ভাইকে, তাই রিল্যাক্স। আর মেয়েদের মতো এত কাঁদতে হবে না, মেয়েদের মতো এত কাঁদলে পরে তোর বিয়ের জন্য মেয়ে পাবো না রে ছাগল। কণ্ঠের কথায় এবার কাব্য হেসে ফেলল। হেসে কণ্ঠকে জড়িয়ে ধরল। কণ্ঠ ভাইকে পরম যত্নে জড়িয়ে ধরল। আব্বু কোথায় আপু? আব্বু হাসপাতালে, মেয়েটার রিলিজ করিয়ে একবারে আসবে। রিলিজ আজকে? হ্যাঁ, ও বেশি ব্যথা পায়নি তো, শুধু ডান হাতে একটু ফ্র্যাকচার হয়েছে আর কপাল সামান্য কেটে গেছে। তুই টেনশন নিস না। কাব্য মাথা দুলালো। শোন, তুই এখন বাড়ি চলে যা, বাড়ি গিয়ে লম্বা একটা শাওয়ার নিবি, তারপর ঘুমাবি। এর বাইরে কিছু করলে কঠিন মার। চল, তোকে বাসায় দিয়ে এসে আমি এক জায়গায় যাব। তুমি কোথায় যাবা? আমিও চলে যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা চলো। কণ্ঠ কাব্যকে তাদের বাসার সামনে নামিয়ে দিল। আপু ভেতরে আসো। আজ না, আজ আমার গুরুত্বপূর্ণ কাজ আছে, অন্য একদিন আসবো পাক্কা। ঠিক আছে, সাবধানে যেও। কণ্ঠ মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই কণ্ঠের ফোন বেজে উঠল। কণ্ঠ গাড়িটা এক সাইডে পার্ক করে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম মামনি। নীলিমা সালামের উত্তর দিয়ে বলল তার আর্জেন্ট নীলের নানু বাড়িতে যাচ্ছে, সে যেন তাড়াতাড়ি বাড়ি চলে যায়। বাড়িতে কেউ নেই, তিনি নীলকেও আজ তাড়াতাড়ি বাড়ি চলে যেতে বলেছেন। কণ্ঠ ঠিক আছে বলে ফোন কেটে দিল। আজ আর রাফাতের ওখানে যাওয়া হলো না, কাজটা আধুরা রয়ে গেল। কণ্ঠ ফোন করে শৈবালকে বলে দিল সে আর যেতে পারবে না। রাফাত আর নীরাকে যেন ঘুমের ইনজেকশন দিয়ে দেওয়া হয়। শৈবালের সাথে কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল কণ্ঠ। নিজের আপন মানুষগুলো বাঁচাতে কত কিছু করতে হয়। পরদিন সকালবেলা কণ্ঠ নীলকে তার কফি দিয়ে সে নাস্তার আয়োজন করছে। বাড়িতে শুধু সে আর নীল। নাস্তা বানিয়ে রেখে কণ্ঠ বের হবে। কালকে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল আজ তা পূর্ণ করতে হবে। হাতে সময় নেই বেশি। কাজ করার মাঝে কণ্ঠ রান্নাঘরে দ্বিতীয় কারো উপস্থিতি টের পেল। সে ঘাড় কাত করে দেখলো রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নীল। সকালে উঠে কণ্ঠকে পাশে না পেয়ে নীল নিচে আসে। এসে দেখে কণ্ঠ রান্না করছে। এপ্রিল মাসে শেষ দিকে গরম ভালোই পড়েছে। গরম আর গ্যাসের আগুনের তাপে কণ্ঠের নাকে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। কণ্ঠের নাকে জমে থাকা ঘামগুলো নীলের কাছে যথেষ্ট মোহনীয় লাগছে। এটাও কি সম্ভব হতে পারে? আমরা যদি কারো প্রেমে পড়ি তাহলে তার সবকিছুই আমাদের মুগ্ধ করে। নীলের অবস্থাটাও তেমন। একটা সময় ছিল যখন সে কণ্ঠকে ভয় পেত, কণ্ঠের আশেপাশে থাকতে চাইতো না। কিন্তু এখন সে সবসময় কণ্ঠের কাছাকাছি থাকতে চায়। নীল এক ধ্যানে কণ্ঠকে দেখছে। আজকাল কেন যেন তার তৃষ্ণার্ত চোখ দুটো শুধু কণ্ঠকে দেখতে চায়। কণ্ঠকে দেখতে না পেলে মনটা কেমন অস্থির অস্থির লাগে। এই কয়দিনে তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়ে গিয়েছে, তবুও কোথাও যেন একটা বাধা রয়ে গেছে। নীলকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কণ্ঠ প্রশ্ন করে, এখানে খাম্বার মতন দাঁড়িয়ে আছিস কেন? আজকে আর নীল মুখ বাঁকালো না। সে হাসি মুখে কণ্ঠের দিকে এগিয়ে যেতে যেতে জবাব দিল, তোকে সাহায্য করতে এসেছি। কণ্ঠ হাতের ছুরিটা একপাশে রেখে বলল, সাহায্য করতে এসেছিস তুই আমাকে? নীল হাসিটা আর একটু চড়া করে বলল, এর আগে কখনো রান্নাঘরে এসেছিস? কোনটাকে চিনি আর কোনটাকে লবণ বলে জানিস? জানবো না কেন? তা বল শুনি, তুই কি জানিস? শোন, যেটা আমার মতো মিষ্টি সেটা চিনি, আর যেটা তোর মতন তিতা আর নোনতা সেটা হচ্ছে লবণ। নীলের কথা শুনে কণ্ঠ কটমট দৃষ্টিতে তাকালো নীলের দিকে। কণ্ঠের এমন চাহনিতে নীলের মনের মধ্যে এক প্রকার ভয়ের সুনামি বয়ে গেল। সে কয়েকটা শুকনো ঢুকিলে মেকি হাসি দিয়ে বলল, আই এম জাস্ট জোকিং। তোকে এখানে কেউ জামকি প্যাডেন্টকে উপস্থাপন করতে বলে নাই, তাই নিজের খাটিয়া ঝুঁক নিজের কাছে রাখ। আচ্ছা ঠিক আছে, ডাকলাম। এবার দে, আমি সবজি কেটে দিচ্ছি। পারবি না তুই, শুধু শুধু হাত টাট কেটে রক্তারক্তি কাণ্ড হবে একটা, আর আমি তা চাই না। কণ্ঠের কথায় নীল একটু ভাব নিয়ে বলল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। তোর কোনো ধারণা নেই আমি ঠিক কি করতে পারি। দে ছুরি, আর গাজর দিয়ে আমি কাটছি। দেখ নীল, আমার এমনিতেই অনেক কাজ পড়ে আছে, প্লিজ আমার কাজ আর বাড়াস না, আর বিরক্তও করিস না। যা এখান থেকে, আমাকে কাজ করতে দে। নীল কোনো কথা না বলে কণ্ঠের হাত থেকে ছুরিটা নিয়ে সবজি কাটতে লাগলো। কণ্ঠ কিয়ৎক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে রুটির আটা গুলতে লাগলো। মিনিট দুয়েক বাদে নীল আমতামতা করে বলল, কণ্ঠ আমি যাই, বুঝলি? আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তুই কাজ কর, আমি যাই। কণ্ঠ আটার ডো বানাতে বানাতে বলল, আচ্ছা যা। নীল রান্নাঘরের দরজা ক্রস করতে শোনা গেল কণ্ঠের চিৎকার। নীল! কণ্ঠের চিৎকারে নীলের পাজোড়া থেমে গেল। কণ্ঠ হন্তদন্ত হয়ে নীলের সামনে আসলো। হাত দেখি তোর। হাত? হাত কেন দেখবি? কিচ্ছু নেই হাতে। কুচি কুচি করে কেটে বুড়িগঙ্গায় ভাসাবো আমি, ইডিয়েট। কণ্ঠ নীলের হাত টেনে সামনে নিয়ে আসলো। হাত কেটে গেছে অনেকটুকু। রক্তে নীলের সাদা টি শার্ট রক্তবর্ণ ধারণ করেছে। কণ্ঠ নীলের দিকে কটমট দৃষ্টিতে তাকালো। নীল মেকি হাসি দিয়ে বলল,
কিছু হয়নি, একটুই কেটেছে। কণ্ঠ কোনো কথা না বলে নীলের হাত দিয়ে স্যাভলন দিয়ে পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নাস্তা বানানোর শেষে কণ্ঠ টেবিলে খাবার সাজিয়ে নীলকে ডেকে দিল। নীল কোনো কথা না বলে ভদ্র ছেলের মতন রুটি আর সবজি খেয়ে রুমে চলে গেল। নীল যাওয়ার পর কণ্ঠ সবকিছু গুছিয়ে রুমে গেল। গিয়ে দেখলো নীল গভীর ঘুমে। নীলকে ঘুমন্ত অবস্থায় দেখে বাঁকা হাসলো কণ্ঠ। সরি নীল, তোর খাবারে ঘুমের মেডিসিন দিয়েছিলাম। তুই জেগে থাকলে আমি আমার কাজে যেতাম কি করে? তবে প্রমিস, তুই জাগার আগেই চলে আসবো। হ্যাভ এ সুইটস ডিল হানি। নীলের মাথায় আলতো হাত বুলিয়ে কণ্ঠ চলে গেল। রাফাতকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে। চেয়ারে অনেকগুলো তার জুড়ে দেওয়া হয়েছে। বর্তমানে রাফাতের কোনো জ্ঞান নেই। কণ্ঠ একটা চেয়ার নিয়ে রাফাতের মুখে বরাবর বসে শৈবালকে বলল রাফাতের জ্ঞান ফেরাতে। শৈবাল এক বালতি পানি এনে রাফাতের মুখের উপর ঢেলে দিল। রাফাত ধরফড়িয়ে উঠল। কি খবর মিস্টার রাফাত শিকদার? সাজেকে কেমন ঘুরলেন? কে আপনি, আর আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? এখানে মূলত মানুষকে তাদের কাজের পুরস্কার দিতে নিয়ে আসা হয়। আপনাকে যখন আনা হয়েছে তখন আপনাকেও পুরস্কার দেওয়া হবে। এটা কেমন পুরস্কার, আর আমাকে এমন করে বেঁধে কেন রেখেছেন? আমার কাছে সময় নেই বেশি, তাই সোজাসুজি বলছি, নীলের সাথে কি শত্রুতা আপনার? নীল? কে নীল? নীল নামের কাউকে আমি চিনি না। দেখ, আমি এখনই মাথা গরম করতে চাচ্ছি না, তাই যা জিজ্ঞেস করছি তার সোজা সাপটা উত্তর দে। সত্যি বলছি, আমি নীল নামের কাউকে চিনি না। যদি না চিনিস তাহলে তোর সো কল্ড প্রেমিকার সাথে মিলিত হয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করেছিলি? প্রেমিকা? কে প্রেমিকা? নীরাকে চিনিস? নীরা, নীরা ফারাবি চিনিস? না, আমি কাউকে চিনি না। কণ্ঠ এবার কোনো কথা না বলে শৈবালকে কিছু ইশারা করলো। সাথে সাথে শৈবাল গিয়ে দেওয়ালে থাকা একটা সুইচে টিপ দিল। তৎক্ষণাৎ চেয়ার সহ রাফাত কেঁপে উঠল। যন্ত্রণায় রাফাত চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর শক অফ করা হলো। এবার মনে পড়েছে নীরাকে? আর তার সাথে মিলে কেন নীলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস বল? হাঁপাতে হাঁপাতে রাফাত উত্তর দেয়, টাকার জন্য। টাকার জন্য? না, বিশ্বাস হলো না। সত্যি বলছি, টাকার জন্যই এমন করেছিলাম। আমার টাকার অনেক দরকার ছিল, তাই নীরাকে বলেছিলাম নীলকে 6 মাসের জন্য বিয়ে করতে। 6 মাস পর ওদের ডিভোর্স হয়ে গেলে নীরা ওর কাবিনের টাকা সহ আরো এক্সট্রা 15 লাখ টাকা পেত, আর আমরা ওই সকল টাকা নিয়ে ইউএস শিফট করতাম। আমাকে কি তোর এতই বোকা বলে মনে হয়? তুই বলবি টাকার জন্য নীলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, আর আমি তা বিশ্বাস করব? টাকা তো তোর বাপের কম নেই, আর নীরার বাপেরও না। তাহলে অন্যের টাকায় এত লোভ কেন? দেখ, এমন কিছু বল যাতে করে আমি তোর কথা বিশ্বাস করতে পারি। বিশ্বাস করতে সহজ হয়। বল বল, তাড়াতাড়ি বল। রাফাত এবার একটু চেঁচিয়ে বলল, বললাম তো, সব টাকার জন্য করেছি। তুই আসলেই ভালো কথার মানুষ না। শৈবাল, অন দ্য সুইচ। আবারও রাফাতের পুরো শরীরে কারেন্টের ঝটকা লাগালো। রাফাত ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। আমাকে এর চেয়ে বেশি কঠোর হতে বাধ্য করিস না। আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তোর কোনো ধারণা নেই। তাই তোর জন্য ভালো এটাতেই হবে তুই সব সত্যিটা বলে দে। রাফাত বারবার একই কথা হারাচ্ছে, সে টাকার জন্য এসব করেছে। এর বেশি এক অক্ষরও এগুচ্ছে না। দেখ রাফাত, এটা আমিও জানি, তুইও জানিস, শুধু টাকার জন্য তুই এমনটা করিসনি। আর নীরা, ওকেও তুই ব্যবহার করেছিস। কেন এসব করেছিস ফটাফট বলে দে। যত তাড়াতাড়ি তুই সত্যিটা বলবি ততই তোর জন্য মঙ্গল হবে। রাফাত মুখে কুলু পেটে বসে আছে। রাফাতকে চুপ থাকতে দেখে শৈবাল আবারও সুইচ অন করলো, আর সাথে সাথে রাফাতের শরীরে কারেন্টের জোরকা ঝটকা লাগাল। কণ্ঠ ব্রুকুচকে শৈবালের দিকে তাকিয়ে বলল, তোমাকে বলেছিলাম। সরি ম্যাম, আসলে হারামি মুখ খুলছিল না তাই। তাই বলে 24/7 আওয়ার একই থেরাপি অ্যাপ্লাই করবা? সরি ম্যাম। ইটস ওকে শৈবাল, আমি কিছু মনে করিনি, তবে পরের বার থেকে খেয়াল রাখবা। এবার রাফাতের দিকে তাকিয়ে বলল, তো মিস্টার রাফাত শিকদার, আপনি মুখ খুলবেন না তাই তো? রাফাত নিশ্চুপ। তবে আমি অন্য পন্থা অবলম্বন করছি। আচ্ছা রাফাত, তোর একটা বড় বিধবা বোন আছে তাই না, যার একটা ছোট্ট 7 বছর বয়সী ছেলে আছে, যে তোর বোনের বেঁচে থাকার একমাত্র সম্বল। তো আমরা যদি তোর বোনের সেই একমাত্র সম্বলকে গুম করে দেই বা মেরে ফেলি, তবে তোর কেমন লাগবে? রাফাতের চোখে এবার স্পষ্ট ভয় দেখতে পেল কণ্ঠ। রাফাতের ভীত চাহনি দেখে বাঁকা হাসলো কণ্ঠ। তার আর কষ্ট করা লাগবে না। এবার রাফাত নিজে গড় গড় করে সব বলে দিল। একটা মানুষকে শারীরিকভাবে আঘাত করে যতটা দুর্বল করা যায়, মানসিকভাবে আঘাত করে এর চাইতে কয়েক গুণ বেশি দুর্বল করা যায়। কণ্ঠ একবার বাঁকা চোখে রাফাতের দিকে তাকিয়ে কাউকে একটা ফোন করলো। হ্যালো শাফিন, শোনো, একটা বাচ্চাকে প্রতিশোধ নিতে সব করেছি, নীলের থেকে প্রতিশোধ। রাফাত এক প্রকার চেঁচিয়ে কথাটা বলল। কণ্ঠ আবারও বাঁকা হেসে কান থেকে ফোনটা নামালো। নীল তোর কোন পাকা ধানে মই দিয়েছিল যে তুই ওর থেকে প্রতিশোধ নিতে এসেছিস?
ও একটা খুন করেছে ও আমার বোনকে। কণ্ঠ প্রচন্ড অবাক হলো। কি বলছে এই ছেলে? মাথা ঠিক আছে এই ছেলের? নীল আর খুন, মাথা ঠিক আছে তোর? মাথা আমার ঠিকই আছে। তোমার নীল একটা খুনি। ওর জন্য, শুধুমাত্র ওর জন্য আজ আমার ছোট বোন এই দুনিয়াতে নেই। কি দোষ করেছিল আমার বোন? শুধু ওকে ভালোবেসেছিল। এটাই কি ওর দোষ ছিল? কেন? ভালোবাসা কি কোনো অপরাধ? কেন নীলকে ভালোবাসার জন্য আমার বোনকে মরতে হলো? কণ্ঠের মাথা গুলে যাচ্ছে। রাফাতের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। দেখ ভাই, সহজ ভাষায় সবটা বল, যাতে আমি বুঝতে পারি। তখন আমার বোন সবে অনার্সে ভর্তি হয়েছিল। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে রাফিয়া নীলকে প্রথম দেখেছিল, আর প্রথম দেখাতেই ও নীলকে ভালোবেসে ফেলে। একদিন সাহস করে ও নীলকে নিজের মনের কথাটা বলেও ছিল, কিন্তু নীল কি করলো? ভরা ক্যাম্পাসে ওকে অপমান করলো। রাফিয়া সেই অপমান সহ্য করতে না পেরে বাসায় এসে আত্মহত্যা করে। আমার বোনটার কি দোষ ছিল বলতো? কোনো অপরাধ করেছিল কি? ভালোবাসা তো কোনো অপরাধ নয়। তাহলে আমার বোনের ফুলের মতন জীবনটা কেন অকালে ঝরে গেল? নীলকে একটা মেয়ে প্রপোজ করেছিল? কই, আমি তো জানি না। এটা কিভাবে সম্ভব? সম্ভব, কারণ তখন তুমি দেশে ছিলে না। তুমি তখন জার্মানিতে ছিলে, তোমার খালার কাছে। কণ্ঠের এবার মনে পড়লো তখন তারা অনার্স 3য় বর্ষে উঠলো সবে। তার খালা অনেক অসুস্থ ছিল বলে তারা জার্মান গিয়েছিল খালার কাছে। জার্মান যাওয়ার পর নীলের ফোনে প্রায় 5 দিনের মতো বন্ধ ছিল। কারণ জানতে চাইলে নীল বিভিন্নভাবে বিষয়টা এড়িয়ে যেত। নীলকে আমি ছোটবেলা থেকে চিনি। নীল কোনো মেয়েকে অপমান তো দূরে থাক, আজ পর্যন্ত কোনো মেয়ের চোখের দিকে তাকিয়েও কথা বলেনি। তুই কিভাবে বলছিস নীল তোর বোনকে ভরা ক্যাম্পাসে অপমান করেছে? তুই বলবি আর আমি বিশ্বাস করে নেব? বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু সত্যি এটাই। আমার বোনের ডায়েরিতে স্পষ্ট লেখা আছে ও নীলকে প্রপোজ করেছিল, আর নীল ওকে অপমান করে। কাউকে ভালোবাসার অপরাধে নিজের জীবনটা দিয়ে দিল আমার বোন। শেষ কথাটা তাচ্ছিল্য করে বলল রাফাত। কণ্ঠ রাফাতের কথায় কোনো প্রত্যুত্তর না করে উঠে একপাশে গিয়ে কাউকে ফোন করলো। ইয়ৎক্ষণ পরে সে আবারও রাফাতের সামনে বসলো। মানলাম তোর বোন নীলকে ভালোবাসতো, নীলকে প্রপোজ করেছিল, আর নীলও ওকে অপমান করেছিল। আমাকে এখন একটা কথা বলতো, তোর বোন নীলকে কেমন ভালোবাসতো যে ভালোবাসার মানুষের দু একটা শক্ত কথা হজম করতে পারলো না? তোর বোন তো নিজেকেই ভালোবাসতে জানে না, সে কি করে অন্যকে ভালোবাসবে? নীল ওকে প্রত্যাখ্যান করেছে বলে কি টাটা বাই বাই অন দ্য স্কাই হয়ে যেতে হবে? এতে কি তোর বোনের ভালোবাসা পূর্ণতা পেল? কি লাভ হলো মরে গিয়ে? আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। তোর বোন কি পারতো না মুভ অন করতে? আর তুই অপমানের কথা বলছিস? এমন হাজারটা অপমান সহ্য করে নীল, তাই বলে কি সে নিজের জীবন দিয়ে দেয়? আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়। যে নিজেকে ভালোবাসতে জানে না, সে অন্যের ভালোবাসার অধিকার রাখে না। কণ্ঠ একটু দম নিয়ে বলল, আমাকে একটা কথা বল, নীলার সাথে বিয়ে হলে, বিচ্ছেদ হলে তো নীলের বিশেষ কোনো ক্ষতি হতো না, আর তাদের এতটা বদনামও হতো না। কারণ আমাদের পুরুষতাত্ত্বিক সমাজে বিবাহ বিচ্ছেদ হলে দোষটা মেয়েদের ঘাড়ে এসেই পড়ে, ছেলেদের দোষ কেউ দেখে না। তাহলে কি আন্ডার প্ল্যান করেছিলিস তুই? কণ্ঠের কথায় রাফাত হাসলো। রাফাতকে হাসতে দেখে ভ্রু কুঁচকালো কণ্ঠ। ওরে দাঁত কেলানো বাঞ্ছারাম, দাঁত কেলানো বন্ধ করে বল। নীলার সাথে একবার নীলের বিয়ে হলে ওর পথে বসা ছাড়া কোনো উপায় ছিল না। কেন রে? নীরা কি নীলের বাড়ির সব চেয়ার আর সোফা নিলামে তুলতো? তোমরা হয়তো জানো না, নীলের বাবা গত বছর নতুন একটা দলিল করেছেন। সেখানে তিনি নিতুকে দিয়েছেন নিজের 50% প্রপার্টি, আর 50% দিয়েছেন নীলের বউয়ের নামে। মানে যে নীলের বউ হবে সে নীলের বাবার 50% প্রপার্টির মালিক হবে। এসবের কিছু নীল বা তার মা জানে না। নীলের বাবা খুব গোপনে কাজটা করেছেন। নীলের সাথে নীরার বিয়ে হলে নীরা সেই 50% প্রপার্টির মালিকিন হতো, আর নীরার থেকে প্রপার্টি নেওয়া কোনো ব্যাপার ছিল না আমার জন্য। কণ্ঠ অবাক হয়ে রাফাতের কথা শুনল। নীলের বাবা যদি গোপনে কাজটা করে, তুই জানলি কি করে? নীলের বাবা যখন উকিলের সাথে কথা বলছিল তখন আমি শুনে নিয়েছিলাম। আরে পাচ্ছিলিস তুই? ছি, এসব ভালো না, জানিস না? আর নীরা, ওকে কেন ব্যবহার করেছিস? ও আমার প্রেমে পাগল ছিল, আমার সব কথা বিনা প্রশ্নে শুনতে রাজি ছিল, আর আমার প্ল্যানে এমন একজনকেই আমি খুঁজছিলাম, আর পেয়েও গেলাম। ও তো শুধু আমার প্ল্যানের একটা গুটি ছিল মাত্র। কণ্ঠ কিছু বলতে যাবে তখন টুং করে কণ্ঠের ফোনে SMS আসে। SMS-টা ওপেন করতেই কণ্ঠের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। কণ্ঠ ফোনটা রাফাতের সামনে ধরে বলল, তোর বোন নীলকে নয়, নিলয়কে ভালোবাসতো। ডায়েরিতে নীল লেখার কারণ হলো রাফিয়া ভালোবেসে নিলয়কে নীল বলে ডাকতো। ওদের 7 মাসের সম্পর্ক ছিল। নিলয় তোর বোনকে নীলকে প্রপোজ করার ডেয়ার দিয়েছিল। ডেয়ার অনুযায়ী রাফিয়া নীলকে প্রপোজ করে, আর নীল তা প্রত্যাখ্যান করে।
ক্যাম্পাসের মাঠে প্রত্যাখ্যান করায় নিলয় তোর বোনকে অনেক কথা শোনায়। তোর বোন কিন্তু সে কারণে আত্মহত্যা করেনি। রাফাত ব্রুকুচকে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। তোর বোন গর্ভবতী ছিল আর বাচ্চাটা নিলয়ের ছিল। নিলয় সুন্দর করে সেই বাচ্চাকে অস্বীকার করে আর তোর বোনকে যা নয় তাই বলে অপমান করে। নিলয়ের ব্যবহারে রাফিয়া ভেঙে পড়ে। তোদের কাছে জবাব দেওয়ার ভয়ে সে আত্মহত্যা করে। রাফাত ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। কণ্ঠের একটা কথাই তার কানে বাজছে, রাফিয়া গর্ভবতী ছিল। নিলয়ের বর্তমান অবস্থা জানিস কি? রাফাত অস্পষ্ট সুরে বলল, কি? ওর গত বছর HIV ধরা পড়েছে। অবস্থা তেমন ভালো না, যে কোনো দিন তোর বোনের কাছে চলে যেতে পারে। রাফাত নিষ্পলক চোখে তাকিয়ে আছে। আশেপাশের কিছুই তার মাথায় ঢুকছে না। এবার বল, তোকে কি শাস্তি দেওয়া চাই? আমার নীল তো তোর 14 পুরুষের কোনো ক্ষতি করেনি, তবুও যে নীলের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছিস, এখন তোর কি করব আমি? রাফাত এবারও কোনো উত্তর দিল না। রাফাতের থেকে কোনো উত্তর না পেয়ে কণ্ঠ শৈবালকে ইনজেকশন আনতে বলল। শৈবাল রাফাতের শরীরে ইনজেকশন পুশ করতে গেলে রাফাত মুখ খুলে, এটা কিসের ইনজেকশন? এটা দিলে তুই প্যারালাইজড হয়ে যাবি। রাফাত ভীত নজরে তাকালো কণ্ঠের দিকে, অস্পষ্ট সুরে বলল, এমনটা করো না এমনটা। আমার কিছু হলে আমার বোন আর বোনের বাচ্চাকে কে দেখবে? ওদের যে আমি ছাড়া কেউ নেই। বলে রাফাত আবারও কণ্ঠের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কণ্ঠ রাফাতের করুণ চাহনি দেখে আলতো হেসে বলল, চিন্তা করিস না, এটাই কম ডোজ। জাস্ট 7 দিন প্যারালাইজড হয়ে থাকবি, 8ম দিন থেকে নর্মাল হয়ে যাবি। আমি জানি তোর বোন আর বোনের ছেলে তুই ছাড়া আর কেউ নেই। আমি এতটাও খারাপ নই যে একটা পিতৃহীন ছেলের মাথার ওপর থেকে তার ভরসা ছায়া কেড়ে নেব। আর তুই সুস্থ হবার আগ পর্যন্ত ওরা আমার দায়িত্ব। তুই চিন্তা করিস না, ওরা জানবে তুই এতদিন কাজের জন্য ঢাকার বাইরে আছিস, আর তোর চিকিৎসার সকল খরচ আমার। তুই 7 দিন রেস্ট কর। কণ্ঠ শৈবালকে ইশারা করতে সে ইনজেকশন পুশ করে দিল। রাফাত ভাবছে এটাই তার কর্মফল, কিচ্ছু করার নেই। কণ্ঠ তাও তাকে কম শাস্তি দিয়েছে, তার তো আরো বড় শাস্তি পাওনা ছিল। সত্যিটা না জেনে একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র করেছিল। নারী থেকেও ক্ষমা চাইতে হবে। মেয়েটা তো তাকে ভালোবেসেছিল, সে কি করলো? মেয়েটির ভালোবাসার সুযোগ নিয়ে তাকে নিজের ঘৃণ্য কাজে ব্যবহার করলো। রাফাত নিজেকে ধিক্কার জানালো, নিজের উপর রাগ হতে শুরু করলো তার। রাফাতকে হাসপাতালে পাঠিয়ে কণ্ঠ গেল নীরার কাছে। রাফাত এতক্ষণ যা যা বলেছে নীরা তার সবটাই শুনেছে। রাফাত তাকে ঠকিয়েছে ভাবতেই কান্নারে যেন দলা পাকিয়ে আসছে। সেটা মানতে পারছে না। রাফাত তাকে ভালোবাসতো না। বুকে অসহ্য ব্যথা অনুভূত হচ্ছে। কণ্ঠ এসে নীরার সামনে বসলো। কি নীরা ম্যাডাম, কেমন আছেন? প্রেমিক তো গেল, এবার কি করবেন কিছু ভেবেছেন? বাড়িতেও তো মনে হয় না জায়গা হবে, যে কাণ্ড ঘটিয়েছেন। তো এখান থেকে কোথায় যাবেন বলুন? US যাবেন? শেষের কথাটা বলে বাঁকা হাসলো কণ্ঠ। নীরা কণ্ঠের কথায় কোনো পাত্তা না দিয়ে বলল, তুমি কি নীলকে ভালোবাসো কণ্ঠ আপু? যদি ভালোই না বাসতাম তাহলে এত কিছু করলাম কেন? ঠেকা পড়ছিল ওই বলদের জন্য এত কিছু করতে। নীল কি তোমাকে ভালোবাসে? নীরার প্রশ্নের উত্তর নেই কণ্ঠের কাছে। একটা সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। তুমি নীলের সাথে সম্পর্কটা তৈরি করেছো মিথ্যার উপর ভিত্তি করে। তোমার কি মনে হয় তোমাদের সম্পর্কটা টিকবে? আমার কিন্তু তা মনে হয় না। নীল তোমাকে বিশ্বাস করে ঠকেছে, এটা যদি নীল জানে তাহলে তোমার কি হবে? ও মেনে নেবে তোমাকে নাকি ছুঁড়ে ফেলে দিবে? কথায় আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। তোমার হয়েছে এই অবস্থা, নিজের কথা চিন্তা করো আগে। আর একটা কথা, আমি কোনো ফেলনা নই যে যখন খুশি তখন আমায় ছুঁড়ে ফেলে দিবে। আমি নিজের হক আদায় করতে খুব ভালোভাবেই জানি। আমার চিন্তা না করে তুমি বরং তোমার নিজের চিন্তা করো। আমি তো শুধু তোমাকে তোমাদের ভবিষ্যৎ নিয়ে একটু বললাম, বাকিটা তুমি ভালো বুঝো। কণ্ঠ নীরাকে আর কিছু না বলে শৈবালকে উদ্দেশ্য করে বলল, শৈবাল, নীরার পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করো, আর যত তাড়াতাড়ি পারো এই ঝামেলাকে বিদায় করো। 10 বছরের আগে যেন বাংলাদেশে পা রাখতে না পারে। আপন মনে ড্রাইভ করছে কণ্ঠ। আজ থেকে সকল ঝামেলার অবসান হলো। এখন নীলের জীবনে আর কোনো বিপদ নেই, কিন্তু কতক্ষণ নেই তা কণ্ঠের জানা নেই। কারণ বিপদ না পারিয়ে আনলে ওই ছেলের আবার রাতে ভালো ঘুম হয় না ভেবে কণ্ঠ মুচকি হাসলো। গাড়ির রেডিওতে একটা শো চলছে। শোটা কণ্ঠের ভালোই লাগে। এতে আজকের বিষয় বিশ্বাস। সম্পর্কে ভালোবাসা থাকাটা যত জরুরি, বিশ্বাস থাকা ততটাই জরুরি। বিশ্বাস যে কোনো সম্পর্কের ভিত্তি। বিশ্বাস না থাকলে সম্পর্ক টিকে থাকে না। যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সে সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না। প্রত্যেক সম্পর্কে সত্য থাকতে হয়। শোতে আরো অনেক কথা বলা হলো। কণ্ঠ শোয়ের প্রত্যেকটি কথা খুব মন দিয়ে শুনলো, আর নীরার বলা কথাগুলো ভাবলো।
আচ্ছা, নীল যদি জানতে পারে বিয়ের দিন নীরাকে আমি কিডন্যাপ করিয়েছিলাম, তাহলেও কি করবে? আমাকে ভুল বুঝবে, ভুল বুঝে দূরে সরিয়ে রাখবে। কণ্ঠের ভেতর কেমন জানি অস্থিরতা কাজ করছে। সে কোনো রকম বাড়ি ফিরল। রুমে গিয়ে দেখলো নীল এখনো ঘুমোচ্ছে। কণ্ঠ একবার নীলের দিকে তাকিয়ে ফ্রেশ হয়ে এসে নীলের পাশে শুয়ে পড়ল। নীল আর তার সম্পর্কের ভবিষ্যৎ কি তা চিন্তা করতে করতে সে ঘুমিয়ে গেল। কণ্ঠের ঘুম ভাঙলো আজানের শব্দে। ঘুম ভেঙে পাশে নীলকে দেখতে পেল না সে। কণ্ঠ তেমন একটা মাথা না ঘামিয়ে অজু করে এসে নামাজ পড়ে নিল। বাহিরে মৃদু অন্ধকার বিরাজমান। নীল বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে গান গাইছে। কণ্ঠ রুমে দাঁড়িয়ে নীলের গান শুনছে। কণ্ঠ বরাবরের মতো এবারও নীলের গানে মুগ্ধ হতো। আগে প্রতিদিন ক্যাম্পাসে নীল গান গাইতো আর কণ্ঠ গিটার বাজাতো। গান শেষ করে নীল অন্ধকারে ছেয়ে থাকা আকাশের দিকে তাকালো। কত বিশাল এই আকাশ! বিশাল আকাশ দেখতে নীলেরও ভীষণ আনন্দ লাগে। নীলের গান শেষ হলে কণ্ঠ গুটি গুটি পায়ে নীলের দিকে এগিয়ে গেল। মৃদু স্বরে তাকে ডাকলো, নীল। আকাশের দিকে মুখ করে নীল উত্তর দিল, বল। কণ্ঠ ভাবলো নীলের হয়তো মন খারাপ। নীলিমা বাসায় না থাকলে নীলের মন খারাপ থাকে তা কণ্ঠ জানে। নীল, আমি তোকে কিছু বলতে চাই। এবার নীল কণ্ঠের দিকে তাকিয়ে গদগদ হয়ে বলল, তুই কি আমাকে প্রপোজ করবি কণ্ঠ? ওয়াও, দ্যাটস গ্রেট। তুই জানিস আমার অনেক দিনের শখ ছিল আমার বউ আমাকে প্রপোজ করবে। আমার এতদিনের শখ আজকে পূরণ হতে যাচ্ছে। শোন, সুন্দর করে হাঁটু গেড়ে সুন্দর করে বসে প্রপোজ করবি, তা না হলে ওই আসল ফিলটা আসবে না, বুঝেছিস? নে শুরু কর। কণ্ঠ দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে নীলের দিকে। এই ছেলে এসব চিন্তা করে? কণ্ঠ তাকে প্রপোজ করবে? লাইক সিরিয়াসলি? এ কি রে কণ্ঠ, তোর হাত খালি কেন? খালি হাতে প্রপোজ করবি নাকি? এটা কেমন কথা কণ্ঠ? এত বড় একটা কোম্পানির এমডি হয়ে তুই নিজের বরকে খালি হাতে প্রপোজ করবি? আমি তো তোর নিজের বরই নাকি? অন্যের তো আর না। খালি হাতে প্রপোজ করলে কেমন জানি বিধবা মার্কা লাগে, আর মানুষ জানলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই আমার গাছের একটা ফুল দিয়ে আপাতত কাজ চালিয়ে নে। কণ্ঠ সহ্য করতে না পেরে চুপচাপ রুমে চলে আসলো। কিরে কই যাস? ওই কণ্ঠ, প্রপোজ করবি না? কিরে? কণ্ঠ নীলকে পাত্তা না দিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। নীল একবার কণ্ঠের দিকে তাকিয়ে বলল, সাচে আনরোমান্টিক মহিলা। নীল কণ্ঠের পেছন পেছন রুমে গেল। ততক্ষণে কণ্ঠ ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছে। নীল কণ্ঠের দিকে তাকিয়ে ব্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। এত গরমে কেউ ব্ল্যাঙ্কেট চাপা দেয়, তাও আবার এসি অফ করে? আচমকাই নীলের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। নীল একটা বাঁকা হাসি দিয়ে কাভার থেকে আরো দুটো ব্ল্যাঙ্কেট এনে কণ্ঠের গায়ে সুন্দর করে চাপা দিয়ে দিল। কিছুক্ষণ পর কণ্ঠ সকল ব্ল্যাঙ্কেট সরিয়ে উঠে বসলো। সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, সেই সাথে সে ঘেমে একাকার। নীল একটা মুখ ফেংচি দিয়ে নিচে চলে গেল। আকাম করে তার মনটা এখন কফি চাইছে। নীল নিচে গিয়ে দেখলো ওর বাবা মা চলে এসেছে। মাকে দেখে নীল দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে খুব মিস করেছি আম্মু। নীলিমা মুখ বাঁকিয়ে বলল, এ আর নতুন কি? তুই তো সব সময় আমাকে মিস করিস। বিয়ে দিলাম কই নিজের বউকে মিস করবি, তা না মাকে মিস করে। আচ্ছা কণ্ঠ কোথায়? ও রুমে আছে, দাঁড়াও ডাকছি। না থাক, টাকার দরকার নেই। ফ্রেশ হয়ে আয়, তারপর না হয় দেখা করবো। ঠিক আছে যাও। রাতে পুরো পরিবার একসাথে খাবার খেলো, আড্ডা দিল। নিতু তো নিজের কথা ঝুড়ি খুলে বসেছে। পরদিন সকালবেলা সবাই নাস্তা টেবিলে বসে ধীরে সুস্থে নাস্তা করছে। শুধু নীল একটু ব্যতিক্রম। সে তাড়াতাড়ি করে কিছু খেয়ে গুরুত্বপূর্ণ কাজ আছে বলে বেরিয়ে আসলো। পার্কিং এ এসে নীল কণ্ঠের গাড়ির সামনে দাঁড়ালো। মিষ্টি হেসে কণ্ঠের গাড়ির সাথে কিছুক্ষণ একান্তে সময় কাটালো। অতঃপর শয়তানি হাসি দিয়ে নিজের গাড়িতে আরাম করে বসলো। কিছুক্ষণ পর দূর থেকে কণ্ঠকে আসতে দেখে নিজের ফোনটা কানে ধরে কারোর সাথে কথা বলার অ্যাক্টিং করতে লাগলো। কণ্ঠ পার্কিং এ এসে নীলকে গাড়িতে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকালো। এ তো অনেক আগেই বেরিয়েছিল, এখনো যায়নি কেন? কণ্ঠ নীলকে বিশেষ পাত্তা না দিয়ে নিজের গাড়িতে বসলো। প্রথমে গাড়ি স্টার্ট হলো, কিন্তু চললো না। দ্বিতীয়বারও একই অবস্থা। কণ্ঠ কি হয়েছে গাড়ি থেকে নেমে দেখলো, টায়ারে হাওয়া নেই। যা বাবা, এটা কখন হলো? কাল রাতেও তো ঠিক ছিল। কণ্ঠকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল গাড়ি থেকে বেরিয়ে আসলো। এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে, দাঁড়িয়ে আছিস কেন? কণ্ঠ বিরক্ত হয়ে বলল, টায়ারে হাওয়া নেই। ও আচ্ছা চল, আমি তোকে তোর অফিসে নামিয়ে দিয়ে আসছি। লাগবে না, আমি ক্যাব বুক করে নেব। হ্যাঁ সে তুই করতেই পারিস, কিন্তু ভাব কখন ক্যাব বুক করবি, কখন ক্যাব আসবে, আর কখন তুই অফিস যাবি। আর তোর তো আজকে ইম্পর্টেন্ট মিটিংও আছে, দেরি হয়ে গেলে কিন্তু ডিল ফাইনাল হবে না। কণ্ঠ কিয়ৎক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে তার সাথে যেতে রাজি হলো। আচ্ছা চল। চল। কণ্ঠ বড় বড় কদমে গাড়িতে উঠে বসলো। কণ্ঠ গাড়িতে গিয়ে বসতেই নীল বাঁকা হাসি দিল।
তেরা বউকে সোজা করতে একটু শয়তানি বুদ্ধি তো খাটাতেই হয়। নীল স্টাইল মেরে সানগ্লাস চোখে দিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে আপন গতিতে। কণ্ঠ বাইরের দিকে তাকিয়ে আছে, আর নীল বিরক্তি নিয়ে তাকিয়ে আছে কণ্ঠের দিকে। এক পর্যায়ে নীল কণ্ঠের বাহুতে চিমটি কাটলো। কি সমস্যা তোর? চিমটি দিলি কেন? আমার সমস্যায় পরে আসা যাবে, আগে বল তোর সমস্যা কোথায়? বাইরে কি দেখিস তুই? প্রকৃতি দেখি। সিরিয়াসলি কণ্ঠ, তুই ঢাকা শহরে প্রকৃতি দেখিস? দেখ, বাহিরে তাকিয়ে জ্যাম ছাড়া কিছু দেখা যায় না। এটাই ঢাকার সৌন্দর্য। তুই আসলে একটা বেরসিক মানুষ। তোর পাশে এত সুন্দর, এত ড্যাশিং, স্মার্ট, কিউট একটা ছেলে বসে আছে। কোথায় তুই তাকে দেখবি, অপলকভাবে দেখবি, দেখতে দেখতে নিজের চোখের জ্যোতি কমিয়ে ফেলবি, তাও তোর আমাকে দেখা শেষ হবে না। আর আমি যখন তোর দিকে তাকাবো তুই লাজুক হেসে মাথা নত করবি, তাহলে না বিষয়টা জমবে। কণ্ঠের কোনো উত্তর না পেয়ে নীল কণ্ঠের দিকে তাকালো, আর যা দেখলো তাতে ওর মেজাজ তুঙ্গে। কণ্ঠ কানে হেডফোন লাগিয়ে আরাম করে গান শুনছে। নীল টান দিয়ে হেডফোন নিয়ে গাড়ির জানালা দিয়ে বাইরে ফেলে দিল। কণ্ঠ দাঁতে দাঁত চেপে বলল, কি করলি এটা? ফেলে দিলাম। কেন দিলি? কারণ এটাকে এই মুহূর্তে নিজের সতীন বলে মনে হচ্ছিল। হোয়াট? মানে কি? মানে হলো, তুই আমার দিকে তো তাকিয়ে গান শুনছিলি। তোর কি রূপ বেড়েছে নাকি পাখনা গজিয়েছে যে আমি তোকে দেখব? 2 বছর আগে যেমন ছিলিস এখনো একই রকম আছিস। কে বলেছে একরকম আছি? 2 বছর আগে আমি পিওর সিঙ্গেল ছিলাম, আর এখন আমি পিওর মিঙ্গেল। আমার একটা দোষী বউ আছে। তোর কি মনে হচ্ছে না তুই ইদানিং উদ্ভট আচরণ করছিস? পাপী নারী, স্বামীকে তুই বলার অপরাধে তোর গর্দান নেওয়া উচিত। অসভ্য মহিলা একটা। স্বামীকে কেউ তুই করে বলে? সম্মান দিবি, বুঝলি? তুই কোন দেশের প্রেসিডেন্ট তোকে সম্মান দেব? নিজের বেস্ট ফ্রেন্ডকে না হয় সম্মান না দিলি, তাই বলে কি নিজের স্বামীকে সম্মান দিবি না? আর কালকে তুই আমাকে প্রপোজ করতে এসে প্রপোজ করলি না কেন? কে বলছে আমি তোরে প্রপোজ করতে গেছিলাম? আমি তো একটা সিরিয়াস কথা বলতে গিয়েছিলাম। শোন, দুনিয়াতে প্রেমে পড়ার আর প্রেমকে ইজহার করার চেয়ে দ্বিতীয় কোনো কিছু সিরিয়াস হতে পারে না। প্রেম বিষয়টাই সিরিয়াস। হেলাফেলা করলেই সর্বনাশ, মারাত্মক সর্বনাশ। এমন একটা সিরিয়াস ব্যাপারকে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক নয়। হয়েছে, নিজের ভাষণ বন্ধ করে এবার গাড়ি থামা। আমার অফিস এসে গেছে। এত তাড়াতাড়ি কিভাবে আসলো? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনি বিগত 40 মিনিট যাবৎ ফালতু বকবক করে চলেছেন। আমার কথা তোর কাছে ফালতু মনে হয়? অবশ্যই মনে হয়। আর নীল, তুই তো আগে এমন ছিলিস না। বোম ফাটলেও তো তোর পেট থেকে কোনো কথা বের করানো যেত না। আর এখন হাজার বলেও চুপ করানো যায় না। কি হয়েছে কি তোর? প্রেমে ধরেছে রে পাগলি, প্রেমে ধরেছে। তুই নেহি সমঝেগা। কণ্ঠ কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে আসলো। এই ছেলের কাছে আর 2 মিনিট থাকলে ফরশিওর সে পাগল হয়ে পাবনা চলে যাবে। দুপুরবেলা কণ্ঠ নিজের কেবিনে বসে কাজ করছে। এমন সময় হুড়মুড় করে কেবিনে প্রবেশ করলো নীল। নীলকে দেখে কণ্ঠ অবাক হলো, কারণ সে এই মুহূর্তে এখানে নীলকে আশা করেনি। তুই এই সময় এখানে কেন? তোর বাপির অফিসে কি আমি আসতে পারি না? সোজা উত্তর দেয়া যায় না? যাই, কিন্তু সেটা ডিপেন্ড করে উত্তর কোন টাইপের মানুষকে দেওয়া হচ্ছে তার উপর। বাদ দে ওসব কথা। লাঞ্চ করেছিস? না। গ্রেট, আমিও করিনি। চল আজকে একসাথে লাঞ্চ করব। ঠিক আছে, তুই বস, আমি খাবার অর্ডার করছি। তোকে কি আমি নিরামিষ শখে বলি? তুই আসলে একটা অকর্মণ্য মেয়ে। বেশি বকবক না করে চল এখন আমার সাথে। কোথায় যাব? তোকে বললাম না চুপ থাকতে। বলেই কণ্ঠকে টেনে নিয়ে যেতে লাগলো। আরে এভাবে টানছিস কেন? তোর কি ইচ্ছে তোকে আমি কোলে করে নিয়ে যাব? যদি এমন ভেবে থাকিস তবে এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর মতো আলুর গোদামকে আমি কোলে দিতে পারবো না, সরি। আবারও সে কণ্ঠকে টেনে নিয়ে যেতে লাগলো। অফিসের সকল স্টাফ ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ তারা কণ্ঠ এবং তার রাগ সম্পর্কে অবগত। নীল কণ্ঠকে কণ্ঠের অফিসের সামনে থাকা একটা রেস্তোরাঁয় নিয়ে এলো। এখানে আসবে বললেই পারতি, অযথা টেনে আনার কোনো মানেই ছিল না। আরে ধুর গাধি, বললে তো তুই সুন্দর করে আসতি, তখন কি তোকে আর টানতে পারতাম? কণ্ঠ কিছু বলল না। আজকাল নীলের কথার আষ্টে পৃষ্ঠে বলার মতো সে কোনো শব্দ খুঁজে পায় না। আসলে নীলের এমন ব্যবহারে সে এত অবাক হয় যে নিজের অবাকতা কাটিয়ে ওঠার আগেই নীল অন্য কিছু বলে আর কণ্ঠ আবারও তলিয়ে যায় অবাকতার অতল গহ্বরে। পরদিন বিকেলবেলা কণ্ঠ ছাদের গাছগুলোতে পানি দিচ্ছে। শেষ রাতের দিকে কণ্ঠের হালকা জ্বর ছিল বলে নীল আজকে ওকে অফিসে যেতে দেয়নি। যদিও কণ্ঠ অফিসে যেতে জেদ ধরেছিল, কিন্তু সবার ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে তাকে পরাজিত হতে হলো। সারাদিন বাসায় বসে থাকতে থাকতে কণ্ঠ প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছে। এইভাবে সারাদিন বসে বসে কাটানো যায়?
এভাবে বসে বসে দিন কাটালে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। গাছে পানি দেওয়া শেষ করে কণ্ঠ রুমে আসলো। এসে দেখে নীল শার্ট চেঞ্জ করে টি শার্ট পরছে। টি শার্ট পরার সময় নীল কেমন যে মৃদু আর্তনাদ করে উঠেছে। কণ্ঠ ব্রু কুঁচকে নীলের দিকে এগিয়ে গিয়ে দেখলো নীলের বাঁ হাত অনেকখানি ছিঁড়ে গিয়েছে। নীল, কেমন করে হলো এসব? তো তুই? হ্যাঁ আমি। তোর হাত এভাবে কাটলো কিভাবে? ও কিছু না, সামান্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কিভাবে করলি? নীল আমতা আমতা করে বলল, আসলে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলাম, তখনই হয়েছে অ্যাক্সিডেন্ট। তুই জানিস না ড্রাইভ করার সময় বা রাস্তা পার হওয়ার সময় ফোনে কথা বলা ঠিক না? তাহলে তুই কেন করলি এমন? দেখেছিস কতখানি কেটে গিয়েছে। ইস, কি অবস্থা হয়েছে হাতের। কই কি অবস্থা হয়েছে? অল্পই তো। এটা অল্প? আর কোথায় ব্যথা পেয়েছিস দেখি? টি শার্ট খোল। নীল দুই হাতে বুকের উপর আড়াআড়ি ভাবে রেখে বলল, ছি কণ্ঠ, তুই এমন, আমি কখনো ভাবি নাই তুই এমন আচরণ করবি আমার সাথে। কণ্ঠ ব্রু কুঁচকে তাকালো নীলের দিকে। সে আসলে বোঝার চেষ্টা করছে সে কেমন। কেমন আমি? তুই অন্তত লুচু মনের একজন মহিলা। কণ্ঠ এবার বোকার মতো তাকালো। আমার মতন একটা অবলা নিরীহ নিষ্পাপ ছেলেকে একা পেয়ে তুই আমার সুযোগ নিতে চাচ্ছিস? কণ্ঠ নীলের কথা কটমট দৃষ্টিতে তাকালো তার দিকে। নীল একটা মেঘে হাসিয়ে দিল। পুরুষ মানুষ যতই শক্তিশালী হোক না কেন, সে তিনটা নারীর কাছে চিরকাল পরাজিত, মা, বউ আর মেয়ে। কণ্ঠ নীলের পুরো বডি সচেতন চোখে পরখ করে নিল। আর কোথাও ব্যথা ট্যাথা পেয়েছে কিনা, তারপর হাতের ক্ষতস্থানে স্যাবলন দিয়ে পরিষ্কার করে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল। আমি খাবার আনছি, খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিবি। আর একটা বাড়তি কথা যদি বলিস, মায়ের একটাও মাটিতে পড়বে না, এই আমি বলে দিলাম। নীল আর কোনো তেরামি না করে সুন্দর করে খাবার খেয়ে নিল, সাথে ওষুধও। যেহেতু সে বেশি ব্যথা পায়নি, তাই চিন্তারও তেমন কিছু নেই। 2 দিনে ক্ষত শুকিয়ে যাবে। 7 দিন পর। দেখতে দেখতে চলে গেল 7 দিন। এই 7 দিনে নীল কণ্ঠকে জ্বালিয়েছে প্রচুর। নীল আর কণ্ঠের সম্পর্ক স্বাভাবিক হয়ে গিয়েছে। এর সম্পূর্ণ ক্রেডিট অবশ্য নীলের। সেই তাদের সম্পর্কটাকে নতুন একটা পরিচয় দিয়েছে। এখন তাদের মধ্যে সব ঠিকঠাক, কিন্তু কেউ কাউকে তুমি বলে সম্বোধন করতে পারে না। তবে তারা চেষ্টা করছে। এতদিনের অভ্যাস কি আর 7 দিনে যায়? রাফাতকে আজ হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সে এখন সুস্থ, তবে দুর্বলতা আছে কিছু। ডাক্তার বলেছে প্যারালাইজ থাকার কারণে এই দুর্বলতা, তবে তা প্রখর নয়। কণ্ঠ অফিসে আসার পর রাফাতকে দেখে এসেছে, আর শৈবালকে বলে দিয়েছে রাফাতকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে, আর রাফাতের যেন কোনো অসুবিধা না হয় তা এনশিওর করতে। কণ্ঠ নিজের কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। তখন হন্তদন্ত হয়ে তার কেবিনে রিশা প্রবেশ করলো। ম্যাম। এ কি রিশা, তুমি হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? ম্যাম, নীরা। নীরা? কি হয়েছে নীরার? নীরা পালিয়ে গেছে। কণ্ঠ কিয়ৎক্ষণ নিশ্চুপ রইল, অতঃপর রিশাকে বলল নিজের কেবিনে যেতে। রিশাও কোনো কথা না বলে চলে গেল, কারণ এখন হয়তো কণ্ঠের মাথা গরম হয়ে যাবে। আর হিংস্র বাঘিনীর সামনে যত কম আসা যায় ততই মঙ্গল। রিশা চলে যাওয়ার মিনিট 2 বাদে কণ্ঠের ফোনে কল আসলো। কণ্ঠ ফোনটা কানে ধরে কয়েকটা জোরে নিঃশ্বাস নিল, অতঃপর বিনাবাক্যে ফোনটা কেটে দিল। ল্যাপটপটা শাটডাউন করে কণ্ঠ অফিস থেকে বেরিয়ে আসলো। আজকে সে নিজের মাকে অনেক মিস করছে। কণ্ঠ অফিস থেকে বেরিয়ে সোজা মায়ের কবরের কাছে গেল। মায়ের কবরের পাশে কিছুক্ষণ সময় কাটিয়ে এসে বাসায় চলে আসলো। কিছুই ভালো লাগছে না তার, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, সেই সাথে ভয়, মূল্যবান কিছু হারানোর ভয়। সন্ধ্যা তখন হয়নি। কণ্ঠ উদাস মনে বারান্দায় দাঁড়িয়েছে। যদিও তার মতন শক্ত মেয়ের উদাসীনতা মানায় না, তবুও আছে উদাস। তার দৃষ্টি বিশাল আকাশে। আকাশে মেঘ জমেছে, সেই সাথে মেঘ জমেছে তার মনেও। কণ্ঠ যখন উদাস চিত্তে মেঘলা আকাশ দেখতে ব্যস্ত, তখন গেট দিয়ে প্রবেশ করে নীলের গাড়ি। চুল আর শার্ট এলোমেলো হয়ে আছে। শার্টের এক হাতা কোনোই অব্দি গোটানো, আর এক হাতা কবজি পর্যন্ত আছে। নীল রুমে এসে দেখলো কণ্ঠ রুমে নেই। সে চেঁচিয়ে কণ্ঠকে ডাকলো। কণ্ঠ ছোট ছোট কদম ফেলে রুমে আসলো। নীলের চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে আছে। কণ্ঠ আলতো কণ্ঠে জিজ্ঞেস করলো, নীল, তুই কি রেগে আছিস? নীল এবার কণ্ঠের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। না, সমস্যা নাই, তুই রাগ কর। রাগ কি আমার বাপদাদার সম্পত্তি নাকি যে তুই হতে পারবি না? নীল ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ফেললো। আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। কিন্তু তুই তো চা। কণ্ঠকে কিছু বলতে না নিয়ে নীল খুব জোরে কণ্ঠের নাকে কামড় বসালো। কিয়ৎক্ষণ ছেড়ে দিল। কি করলি কি তুই? আমার নাকে কেন কামড় দিলি? চা নিয়ে আয়, তারপর বলছি। কণ্ঠ কোনো কথা না করে রান্নাঘরে চলে যায়। মিনিট 2 বাদে সে চা নিয়ে ফিরে আসে। নীল ততক্ষণে চেঞ্জ করে নিয়েছে। কণ্ঠ চায়ের কাপটা এসে ঠাস করে সেন্টার টেবিলে রাখলো। নীল ব্রু কুঁচকে তাকালো কণ্ঠের দিকে। সেন্টার টেবিল থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, জানিস আজ আমার অফিসে নীরা না কিরা যে ওটা এসেছিল? ইটস নীরা। তো আমার শ্বশুরের কি জানিস ওই বেয়াদব মেয়ে কি বলে? কণ্ঠের ভয় এবার ঘাড়ো হলো। তাহলে কি তারা নীলের সম্পর্কের সমাপ্তি এখানেই?
কণ্ঠ ভয়ে ভয়ে নীলকে জিজ্ঞেস করলো। কি 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 বলি? বলে বিয়ের দিন তুই নাকি ওকে কিডন্যাপ করেছিলিস, আর এতদিন নাকি ও তোর এখানে বন্দি ছিল। তা তুই কি বললি? বলিনি, শুধু করেওছি। কি করেছিস? ঠা দিয়ে দুটো থাপ্পড় দিয়েছে ওই বেয়াদবটাকে। কণ্ঠ অবাক হয়ে জিজ্ঞেস করলো, মারলি কেন ওকে? আদব করার কথা ছিল নাকি? আরও তো দুটো দিতে ইচ্ছে করছিল। বেয়াদব মেয়ে মানুষ একটা আসছে আমার শোকের সংসারে আগুন লাগাতে। কণ্ঠ নীলকে দেখছে, সে এক মনে চায়ের কাপে চুমুক দিচ্ছে আর নীরাকে বকছে। কণ্ঠ ভেবেছিল নীলকে সব সত্যিটা বলে দিবে, কিন্তু এখন সে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো। থাকুক না কিছু কথা অজানা, কিছু কথা গোপনে রেখে যদি জীবনে ভালো থাকা যায়, সুখে থাকা যায়, তাহলে তা গোপনে থাকাই শ্রেয়। 2 দিন পর কণ্ঠ আর নীল ছাদে বসে তারা দেখছে। কণ্ঠ নীলের কাঁধে মাথা দিয়ে রেখেছে। নীল এটা ওটা বলছে আর কণ্ঠ মন দিয়ে তা শুনছে। এমন সময় টুং করে কণ্ঠের ফোনে SMS আসলো। কণ্ঠ দেখলো শৈবালের নম্বর থেকে SMS। শৈবাল বলেছে নীরাকে ফ্লাইটে উঠিয়ে দেওয়া হয়েছে, কাতার যেতেই তার পাসপোর্ট নিয়ে নেওয়া হবে। কণ্ঠ যখন বলবে নীরার পাসপোর্ট তখন তাকে দেওয়া হবে, আর তখনই সে দেশে আসতে পারবে। নীরার দেশ ছাড়ার খবর পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কণ্ঠ। এই মেয়ে একেবারে ঝেঁকে বসেছিল ঘাড়ের উপর, এখন সব শান্তি। জীবনের খাতা থেকে কেটে গেল অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেক কিছু পাল্টেছে, হয়েছে যোজন বিয়োজন। এক বিকেল বেলায় নীল আর কণ্ঠ বাগানে বসে গল্প করছে। এমন সময় তাদের দিকে দৌড়ে এলো 5 বছর বয়সী একটা বাচ্চা মেয়ে। দৌড় দেওয়ার সময় তার ঝুঁটির চুলগুলো কি সুন্দর হাওয়ায় দুলছিল। মা, এভাবে দৌড়ে কেন আসলে? যদি পড়ে গিয়ে ব্যথা পেতে? আমি অনেক স্ট্রং গার্ল, আর স্ট্রং গার্লরা কখনো ব্যথা পায় না। আচ্ছা, তা দৌড়াচ্ছিলে কেন? বাচ্চাটির চোখের সামনে ছোট ছোট চুলগুলো পেছনে সরিয়ে দিয়ে বলল, আমি আয়নের মাথা ফাটিয়ে দিয়ে এসেছি। মেয়ের কথায় নীল কি বলে দাঁড়িয়ে পড়ল। তুমি আবারও এমন করেছো? বাবা তোমাকে মানা করেছি না এমন করতে। আমার কি দোষ? ও আমার চুলে টান দেয় কেন? চুলে টান দেয় বলে তুমি ওর মাথা ফাটিয়ে দিবা? ওর এত বড় সাহস, ও ফুলের চুল ধরে টানে। ওর তো ভাগ্য ভালো যে ওর মাথাটা কেটে ফেলিনি। বলেই হনহন করে বাচ্চাটির বাড়ির ভিতরে চলে গেল। অপরদিকে নীল মেয়ের যাওয়ার দিকে অসহায়ের মতন তাকিয়েছে। সামান্য চুল ধরে টান দেওয়ার অপরাধে এমন নিরীহ নিষ্পাপ ছেলের মাথা ফাটিয়ে দিয়ে আসলে তার আর আদরে বাদরে পরিণত হয় একমাত্র মেয়ে। এই মেয়ে একদম মায়ের স্বভাব পেয়েছে, কথায় কথায় রেগে যায় আর শুধু মারামারি করে। নীল একবার কণ্ঠের দিকে তাকালো, সে আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মা আর মেয়ে মিলে তার জীবনটা তেজপাতা সমতুল্য করে দিল একেবারে। এর মাঝে কণ্ঠ বলল, আমার দিকে তাকিয়ে না থেকে মেয়ের অভিমান ভাঙাও কি, নইলে আজ আর তোমার রক্ষে নেই। আমি তো তোমাকে ছাড় দিই, কিন্তু মেয়ে আমার ছাড় দেওয়ার পাত্রী নয়। কণ্ঠের কথা একটা দীর্ঘশ্বাস ফেলে নীল চলো মেয়ের অভিমান ভাঙাতে। মেয়েটা তার অনেক অভিমানী, একটু কিছু হলেই বাবার উপর তার রাজ্যের অভিমান। নীল নিজের পরিবার নিয়ে সুখে আছে রাফাত আর নীরাও। সকলে সুখে থাকুক এই কামনা করে আমাদের নীলকণ্ঠের পরিসমাপ্তি।